আমাদের তো IELTS এর ৪ টা মডিউল আছে, তাই না? এই ৪ টা মডিউলের রিডিং আছে, রাইটিং আছে, স্পোকেন আছে, লিসেনিং আছে। ৪ টা মডিউলের ৪ টাই কিন্তু ইকুয়ালি ইম্পোর্টেন্ট এবং ৪ টা মডিউলে ৪ টা একটা আরেকটাকে হচ্ছে গিয়ে ফুলফিল করে। আপনি রিডিং এ যা শিখবেন সেটা বাকি ৩ টা মডিউলে কাজে লাগবে। আপনি রাইটিং এ যা শিখবেন সেটা আবার বাকি ৩ টা মডিউলে কাজে লাগবে। আপনি স্পোকেন এ যা শিখবেন সেটা আবার বাকি ৩ টা মডিউলে কাজে লাগবে। সিম্পল কথা হচ্ছে আমরা যা শিখবো এগুলো ইন্টারকানেক্টেড, একটা আরেকটাকে হেল্প করে। পাশাপাশি আমরা গ্রামার ও ভোকাবুলারি তো শিখবই। তো আজকে আমরা হচ্ছে রিডিং মডিউলটা নিয়ে কাজ করছি। অ্যান্ড যেহেতু আমরা রিডিং মডিউলটা নিয়ে কাজ করছি, আমরা রিডিং মডিউলে এক্সাক্টলি কি নিয়ে কাজ করছি, তাই না? সেটা হচ্ছে ইম্পোর্টেন্ট কোশ্চেন। তো দেখেন আমরা আসলে আজকে রিডিং মডিউলের ৩ টা খুব ইম্পোর্টেন্ট কোশ্চেন কিভাবে স্ট্র্যাটেজিক্যালি সলভ করতে হয় এটার ব্যাপারে একটা রিয়েল হাতে কলমে একটা অভিজ্ঞতা নিতে যাবো ইনশাআল্লাহ। আমি যদি একটু আপনাদেরকে গুছায় দেওয়ার জন্য কথাটা আরেকটু গুছায় বলি, দেখেন আপনি যখন রিডিং এক্সামের জন্য প্রিপারেশনটা আপনি নিবেন, রিডিং এক্সামে টোটাল আমরা ১৪ টা কোশ্চেন ফরম্যাটের নিয়ে কাজ করতে পারি, বুঝছেন? তো এর মধ্যে মাল্টিপল চয়েস কোশ্চেনটা খুবই কমনলি এক্সামে আসে এবং ইম্পোর্টেন্ট একটা কোশ্চেন। ট্রু ফলস নট গিভেন, ইয়েস নো নট গিভেন খুবই কমনলি এক্সামে আসে, ইম্পোর্টেন্ট কোশ্চেন। এবং আরো অনেকগুলো কোশ্চেনের ফরম্যাট আছে। কেমন? ম্যাচিং ইনফরমেশন, ম্যাচিং হেডিং, ম্যাচিং ফিচার্স। এন্ড আমাদের গোল হচ্ছে একটা একটা করে প্রত্যেকটা কোশ্চেন ফরম্যাটকে আমরা এমন ভাবে প্র্যাকটিস করব হাতে কলমে যাতে করে আমাদের স্ট্র্যাটেজিও জানা থাকে এবং আমরা এক্সাম হলে সলভও করতে পারি। তো সেই ধারাবাহিকতায় আজকে হচ্ছে আমরা ৩ টা কোশ্চেনকে টার্গেট করব। এর মধ্যে ১ম কোশ্চেনটা হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন, সেকেন্ডটা হচ্ছে ইয়েস নো নট গিভেন কোশ্চেন এবং থার্ডটা হচ্ছে আইএলটিএস এর সবচেয়ে ইম্পোর্টেন্ট শূন্যস্থান পূরণ। আমি কিন্তু মিন করে বলছি কথাটা। আইএলটিএস এর ক্ষেত্রে সবচেয়ে ইম্পোর্টেন্ট শূন্যস্থান পূরণ যেটাকে বলা হয় সামারি কমপ্লিশন উইথ ক্লুজ। এই ৩ টা কোশ্চেনকে আমরা আজকের এই ক্লাসটাতে সলভ করব। আচ্ছা, যখন আমরা এই ৩ টা কোশ্চেনকে আজকের এই ক্লাসটাতে সলভ করব মাই ডিয়ার স্টুডেন্টস, এটা আমরা কোথা থেকে করব? এটা আমরা হাতে কলমে করব ন্যাচারালি। যারা এইমাত্র আসছেন তাদের জন্য আরেকবার বলে দিতেছি যদি আমি কয়েকবার করে বলছি অলরেডি গাইস। আমরা হচ্ছে বুক 16 টেস্ট 2 রিডিং প্যাসেজ 2 টা থেকে এই কাজটা করব। অলরাইট গাইস, কারা কারা এটা ক্লিয়ার হয়ে গেছে যে ভাইয়া আমরা রিডিং করছি, মাল্টিপল চয়েস, সামারি, ইয়েস নো নট গিভেন করছি আর কেমব্রিজের 16 নাম্বার বইয়ের 2 নাম্বার টেস্টের প্যাসেজ নাম্বার 2 থেকে কাজটা করছি। তারা কারা এটা ক্লিয়ার হয়ে গেছে? তার একটা হ্যান্ড রেজ করে দিতে যে ভাইয়া ঠিক আছে, ফাইনালি আপনার আর বলা লাগবে না, আমরা বুঝে গেছি। আচ্ছা, থ্যাংক ইউ গাইস। সো এবার চলো কন্টিনিউ করি। এখন এখানে যে প্যাসেজটা আছে, এই প্যাসেজটা সবাই একটু যদি দেখি এটা টপিকটা কি। এখানে আমাদের যে ইমিডিয়েট টাইটেলটা আছে, টাইটেলটাতে বলছে আই কন্টেইন মাল্টিটিউডস। আই কন্টেইন মাল্টিটিউড মানে হচ্ছে আমি কন্টেইন করি অসংখ্য পরিমাণে। আচ্ছা, এই মাল্টিটিউড শব্দটার অর্থ হচ্ছে অসংখ্য পরিমাণে। কোনো কিছু যখন অনেক বেশি পরিমাণে হয় তখন সেটাকে মাল্টিটিউড বলা হয়। যেমন ধরেন আপনি একটা কনসার্টে গেছেন, একটা জনসভায় গেছেন, সেখানে অসংখ্য মানুষ আছে না? তো এটাকে আসলে মাল্টিটিউড বলা হয়। মানে অসংখ্য পরিমাণে যখন কোনো কিছু থাকে তখন ওটাকে মাল্টিটিউড বলা হয়। যেমন ধরেন ভাইরাস ব্যাকটেরিয়া যখন কোনো একটা কিছুতে থাকে, সেখানে ভাইরাস ব্যাকটেরিয়া কিন্তু ১ টা ২ টা থাকে না। কোটি, কোটি মিলিয়ন ট্রিলিয়ন ভাইরাস ব্যাকটেরিয়া থাকতে পারে। কেমন? তো সেভাবে আরকি অসংখ্য পরিমাণে যখনই কোনো কিছু থাকে ওটাকে মাল্টিটিউড বলে। যাই হোক, এখন আমরা যদি একটু টাইটেলটা পড়ে তো কিছু বোঝা যাচ্ছে না। আমরা যদি একটু আ আমাদের এখানে যে 2nd টাইটেলটা আছে সেটা একটু পড়ি। এখানে বলতেছে উইন্ডি মুর রিভিউজ। উইন্ডি মুর নামে একজন জার্নালিস্ট আছেন, তিনি রিভিউ করতেছে এড ওয়ংস বুক। এড ওয়ং নামে একটা লোক আছে। ওই লোকটা হচ্ছে একজন রাইটার, সায়েন্টিস্ট। তো উইন্ডি মুর ওই জার্নালিস্ট এডওয়ং এর একটা বই আছে। ওই বইটা নিয়ে একটা রিভিউ লিখছে। উনি জার্নালিস্ট, তো জার্নালিস্টরা তো এরকম রিভিউ লেখে যে একটা বই পাবলিশ হয়েছে, বইটা কেমন। আচ্ছা, তো এডওয়ংস এর এই বুকটা এটা কি রিলেটেড? মাই ডিয়ার স্টুডেন্টস, এডওয়ং এর এই বুকটা হচ্ছে মাইক্রোবস রিলেটেড। ওকে, মাইক্রোবস কি জিনিস? মাইক্রোবস মানে হচ্ছে সিম্পল কথায় বলতে গেলে ভাইরাস ব্যাকটেরিয়া আছে না, এই ভাইরাস ব্যাকটেরিয়া গুলাকে আর কি বলা হয় হচ্ছে মাইক্রোবস। বুঝছেন? কারা কারা খুব অ্যাক্টিভলি ক্লাস করতেছে তার একটু হ্যান্ড রেজ করে তো জাস্ট টু সি যে আপনারা কারা কারা এই মুহূর্তে খুব অ্যাক্টিভ আছেন। আচ্ছা, থ্যাংক ইউ গাইস। সো মাইক্রোবস মানে হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র যেই অর্গানিজম গুলো আছে, ভাইরাস ব্যাকটেরিয়া এগুলোর কথা বলছে আর কি এখানে। কেমন? তাহলে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যেটা সেটা হচ্ছে যে উইন্ডি মোর নামে একজন লোক ছিলেন। তো জার্নালিস্ট, উনি হচ্ছে এডওয়ং নামে একটা
লোকের একটা বইয়ের ব্যাপারে আর কি রিভিউ করছে। কেমন? এডুয়াং একটা লোকের একটা বইয়ের ব্যাপারে রিভিউ করছে। অ্যান্ড ওই রিভিউটাই হচ্ছে আমাদের এই প্যাসেজটা। এখান থেকে আর কি আমাদের কোশ্চেন গুলোর অ্যান্সার দিতে হবে। তো এখন কথা হচ্ছে ভাইয়া এখানে কি কি টাইপের কোশ্চেন আছে? তো একটু আগে যেটা বলছিলাম, যদি আমরা আরেকটা নজর এখানে দেখি এখানে কি কি টাইপের কোশ্চেন আছে। এখানে প্রথমে ৩টা মাল্টিপল চয়েস কোশ্চেন আছে। তারপরে এখানে একটা সামারি কম্প্রিহেনশন উইথ ক্লুজ একটা কোশ্চেন আছে। তারপরে এখানে হচ্ছে ইয়েস নো নট গিভেন নামে একটা কোশ্চেন রয়েছে। কেমন? তো এই ৩টা কোশ্চেন আর কি আমাদেরকে এখান থেকে সলভ করতে হবে। তো এখন কথা হচ্ছে যে ভাইয়া আমরা তো কোশ্চেন তো সলভ করবো, বাট অ্যাজ আ স্টুডেন্ট আমি তো এখনো দুর্বল অনেক ক্ষেত্রেই। তো আমি তো হচ্ছে ভাইয়া আসলে এত ডিফিকাল্ট লেভেলের ল্যাঙ্গুয়েজ হ্যান্ডেল হয়তো করতে পারবো না। এখানে অনেক কিছু আমারও শেখার আছে। অ্যান্ড অফকোর্স ইয়েস এটা তো সত্যি। এই জন্য আমি আপনাদের আন্ডারস্ট্যান্ডিংটাকে অ্যাসিস্ট করার জন্য যে কাজটা করছি সেটা হচ্ছে আপনাদের এই যে প্যারাগ্রাফ গুলা, এই প্যারাগ্রাফ গুলোর বাংলা মিনিংটা আমি আপনাদেরকে এই পাশটাতে দিয়ে দিছি, জাস্ট টু হেল্প ইউর আন্ডারস্ট্যান্ডিং, কনসিডারিং যে আপনারা সবাই এখানে দুর্বল স্টুডেন্ট। আর আমি আপনাদেরকে প্রমিস করছিলাম যে কঠিন জিনিসগুলোকে সহজ করে পড়াবো, তো সেই উদ্দেশ্যে আর কি আপনাদেরকে এখানে বাংলা করে দিছি। পাশাপাশি এখানে আসলে অনেক ভোকাবুলারি থাকে যেগুলো হচ্ছে শেখার মতো, আমাদের শেখা দরকার। তো আমি আসলে আপনাদেরকে সেই ভোকাবুলারি গুলো এখানে গুছাই দিয়েছি, যাতে করে আপনারা এই ভোকাবুলারি গুলো শিখতে পারেন। কেমন? তো চলেন আমরা একটু যদি এখানকার প্রথম প্যারাগ্রাফটা পড়ি, প্যাসেজটা সম্পর্কে একটু আইডিয়া নেওয়ার জন্য। এখানে প্রথম প্যারাগ্রাফে কি বলছে সবাই একটু আমার সাথে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন, হ্যাঁ? তো আমাদের এখানকার প্রথম প্যারাগ্রাফটাতে বলছে, মাই ডিয়ার স্টুডেন্টস, microbes. Microbes, most of them bacteria. Microbes, most of them bacteria have populated this planet, since long before animal life developed, and they will outlive us. এই কথাটার মানে কি? তো মাইক্রোবস মানে হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র জীবাণু। কেমন? তো বলতেছে ক্ষুদ্র জীবাণুগুলা যেগুলোর মধ্যে বেশিরভাগই হচ্ছে ব্যাকটেরিয়া, সেগুলা পৃথিবীতে বসবাস করতেছে আমাদের যে প্রাণী জগৎটা আছে সেটা তৈরি হওয়ার অনেক আগে থেকে, এবং এরা আমাদের চেয়ে অনেক বেশি সময় ধরে বেঁচে থাকবে। মানে আমরা মরে যাওয়ার পরেও এরা অনেক বেশি সময় ধরে বেঁচে থাকবে, এই কথাটা বলতেছে তারা। আচ্ছা, তারপরে ওরা কি বলতেছে যদি আমরা পরের লাইনটাতে দেখি, ওরা বলতেছে ইনভিজিবল টু দ্য নেকেড আই, মানে হচ্ছে খালি চোখে যদিও জিনিসটা অদৃশ্য, দে আর ইউবিকুইটাস, তারা কিন্তু এগুলোকে সব জায়গায় পাওয়া যায়। খালি চোখে যদিও তাদেরকে যদিও তারা খালি চোখে দেখা যায় না, অদৃশ্য, দে আর ইউবিকুইটাস। ইউবিকুইটাস শব্দের অর্থ হচ্ছে যে জিনিসটা সব জায়গায় পাওয়া যায় সেটাকেই আর কি ইউবিকুইটাস বলা হয়। এই যে দেখেন, ইউবিকুইটাস মানে হচ্ছে সর্বব্যাপী বা সর্বত্র বিদ্যমান। ভালো কথা। তারপর আরো বলতেছে যে দে ইনহ্যাবিট দ্য সয়েল, এয়ার, রক্স অ্যান্ড ওয়াটার, and are present within every form of life, from seaweed, coral to dogs and humans. তো বলতেছে যে এগুলো আসলে মাটিতে, বাতাসে, পাথরে, পানিতে সব জায়গায় বাস করে। এগুলো সিউইডের মধ্যেও পাওয়া যায়, কোরালের মধ্যেও পাওয়া যায়, কুকুরের মধ্যেও পাওয়া যায়, মানুষের শরীরের মধ্যেও পাওয়া যায়। মানে সহজ কথা হচ্ছে এগুলোকে সব জায়গায় পাওয়া যায়, এই যে জিনিসগুলো আছে এই জিনিসগুলোকে, মাইক্রোবস গুলাকে, ক্ষুদ্র ক্ষুদ্র জীবাণুগুলাকে। তারপর আরো বলছে আমরা যদি একটু দেখি, and as young আর কি explains in his utterly absorbing and hugely interesting book, we mess with them at our peril. তো বলতেছে, আর ইয়াং যে লোকটা আছে তার যে আটারলি অ্যাবজর্বিং মানে হচ্ছে খুব মনোযোগ আকর্ষণকারী যেই বইটা এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বইটা, সেখানে যিনি যেটা ব্যাখ্যা করেছেন সেটা হচ্ছে, আমরা যদি এদেরকে খুব হালকাভাবে নিই, এদেরকে খেলার ছলে নেই, তাহলে কিন্তু আমরা নিজেদেরই বিপদ ডেকে নিয়ে আসবো। কেমন? এই কথাটা আমরা এখানে বলতেছে।
আচ্ছা, তো আশা করি সবাই এখানে প্রথম প্যারাগ্রাফের মিনিংটা কিছুটা হলেও বুঝতে পারছি। কারা কারা বুঝতেছি একটু হ্যান্ড রেজ করে তো ভাই, বুঝতে পারছি। আচ্ছা, আমরা মিনিংটা তো বুঝতে পারছি। ওকে, এখন এখানে আরো কিছু শিক্ষণীয় বিষয় আছে। শুধু কোশ্চেন সলভ করলেই তো হবে না, আমাদেরকে কিন্তু প্যাসেজগুলোর মিনিংটা জানতে হবে, তাই না মাই ডিয়ার স্টুডেন্টস? তো মিনিং জানার একটা খুব ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্টস ভোকাবুলারিটা জানা। কেমন? খসরু সাহেবকে অনেক ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট। তো যেটা বলছিলাম যে আমাদেরকে কিন্তু ভোকাবুলারি গুলো জানতে হবে। আপনারা যখন আইএলটিএস এর রিডিং প্যাসেজ গুলো বুঝতে পারেন না, এটার পিছনে প্রাইমারিলি দুইটাই কারণ থাকে। একটা হচ্ছে এখানে লম্বা লম্বা সেন্টেন্স থাকে, এগুলো আমরা বুঝতে পারি না। তো এটা একটা শেখার বিষয়, এবং এটা হচ্ছে আমি আপনাদেরকে সেন্টেন্স মেকিং এ আলাদা করে আরো শেখাবো। হ্যাঁ, আজকে তো আপনাদেরকে একটা লেভেল অফ অ্যাসিস্ট্যান্স দিয়ে আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করছি। বাট এই লম্বা লম্বা সেন্টেন্স গুলোর স্ট্রাকচার নিয়ে কিন্তু আমি আপনাদের সাথে অবশ্যই কথা বলবো। দিস ইজ সামথিং ইম্পর্টেন্ট। মিনওয়াইল আরেকটা কারণ যেটা কারণে আমরা এই প্যাসেজ গুলোকে পড়ে বুঝতে পারি না, সেটা কি গাইস? সবাই একটু বলেন তো। আমার ধারণা আপনারা অনেকে অলরেডি অনুমান করে ফেলছে যে আমরা এই প্যাসেজ গুলো না বুঝতে পারার একটা মেজর কারণ কি? ডিফিকাল্ট ভোকাবুলারি, রাইট? কঠিন কঠিন ভোকাবুলারি গুলো, এন্ড কঠিন কঠিন সেন্টেন্স, জি। ভোকাবুলারি গুলোর অর্থ না জানলে তখন আমাদের জন্য অসুবিধা হয়ে যায়, তাই না? এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। সো আসেন এই প্যাসেজ, এই ছোট্ট প্যারাগ্রাফটাতে কি কি ভোকাবুলারি শেখানোর মতো আছে সেটা যদি একটু দেখি। ফার্স্ট অফ অল মাইক্রোবস, এই মাইক্রোবস শব্দটার সাথে আমরা একটু পরিচিত হব। মাইক্রোবস মানে হচ্ছে ক্ষুদ্র জীবাণু, আর ব্যাকটেরিয়া মানে হচ্ছে ব্যাকটেরিয়া, আরেক ধরনের জীবাণু। জীবাণু বলবো না, বাট ব্যাকটেরিয়া একটা ডিফারেন্ট কাইন্ড অফ ক্ষুদ্র প্রাণী। পপুলেটেড মানে হচ্ছে গিয়ে বসবাস করেছে, কেমন? ডেভেলপ মানে হচ্ছে বিবর্তন হয়েছে। আউটলিভ যে শব্দটা, এই শব্দটা আমাদের এখানে শিক্ষণীয় আছে। আউটলিভ মানে হচ্ছে অনেকদিন বেঁচে থাকা, কেমন? মানে আপনার চেয়েও বেশি বেঁচে থাকবে। আর এখানে একটা খুব ইউজফুল শব্দ ছিল ইউবিকুইটাস, এই শব্দটা সবাই একটু শিখে রাখবেন। ইউবিকুইটাস শব্দের এই শব্দটা কিন্তু অনেক জায়গায় পাবেন, সর্বব্যাপী। এখানে আরেকটা শব্দ আছে যে দি ইনহ্যাবিট। ইনহ্যাবিট শব্দটার মানে হচ্ছে বসবাস করা। ওই যে আমাদের প্যাসেজে বলছিল যে তারা হচ্ছে সর্বব্যাপী বসবাস করে, মানে তারা সব জায়গায় বসবাস করে। তারা হচ্ছে বাতাসে, পানিতে, মাটিতে, মানুষের শরীরে, সব জায়গায় তারা তারা বসবাস করে। আচ্ছা, আর আমরা যদি একটু দেখি সিউইড জিনিসটা কি, মাই ডিয়ার স্টুডেন্টস, সিউইড জিনিসটা যদি কেউ না চিনে থাকেন, সিউইড জিনিসটা হচ্ছে বেসিক্যালি এক ধরনের সামুদ্রিক আর কি, হ্যাঁ, একটা সামুদ্রিক গাছের মতো। আপনাদেরকে যদি একটু দেখায়, এই যে সিউইড হচ্ছে বেসিকলি এই জিনিসটা। ওকে, যে এগুলাকে সিউইড বলে। ওকে, সামুদ্রিক একটা আমি খুব সম্ভবত এগুলো বোধহয় বিদেশে খুব খাওয়া হয়, ওকে, বড় বড় রেস্টুরেন্ট গুলাতে। আচ্ছা, যাই হোক, তো এটা আছে। আরো কয়েকটা জিনিস আমাদের শিখতে হবে, সেটার মধ্যে একটা হচ্ছে যে অ্যাবজর্বিং। অ্যাবজর্বিং শব্দটার অর্থ হচ্ছে মনোযোগ আকর্ষণকারী। আপনারা খেয়াল করবেন এখানে একটা লাইন আছে যে ইয়ং এক্সপ্লেইনস ইন হিজ আটারলি অ্যাবজর্বিং বুক, মানে হচ্ছে তার মনোযোগ আকর্ষণ করে এমন বইটাতে, কেমন? তো অ্যাবজর্বিং মানে শোষণ করা বোঝায় না? পড়ি ফেরিল, হ্যাঁ। ফেরিল মানে হচ্ছে কি, সবাই যদি একটু মাইক্রোফোনটা অফ রাখি, হ্যাঁ। ফেরিল মানে হচ্ছে বিপদ, কেমন? ফেরিল শব্দের অর্থ কি guys? ফেরিল মানে হচ্ছে বিপদ। Okay, guys? এই আচ্ছা, সো তাহলে দেখেন আমরা এই প্যাসেজটা থেকে কোন কোন ওয়ার্ড গুলো শিখবো। আউটলিভ মানে হচ্ছে কারো কাছ থেকে বেশি বেঁচে থাকা। ইউবিকুইটাস মানে হচ্ছে সর্বব্যাপী। ইনহ্যাবিট মানে হচ্ছে বাস করা। অ্যাবজর্বিং মানে হচ্ছে মনোযোগ আকর্ষণকারী। আর পেরিল শব্দটার অর্থ হচ্ছে বিপদ, কেমন? আশা করি সবাই বুঝতে পারছেন। এটা এটা কারা কারা বুঝতে পারছে একটু হ্যান্ড রেজ করে তো ভোকাবুলারি গুলো বুঝতে পারছেন। নাইস। আচ্ছা, তো ভোকাবুলারি বুঝলাম, প্যাসেজ বুঝলাম। এখন চলেন আমরা একটু দেখি একটা দুইটা কোশ্চেন এখান থেকে যদি কিছু আসে এগুলো সলভ করা যায় কিনা, হ্যাঁ। জাস্ট একটু আপনাদের আন্ডারস্ট্যান্ডিংটাকে ডেভেলপ করার জন্য, প্র্যাকটিসের জন্য। তো আমরা যদি এখানে আসি একটু, and আমরা যদি এখানে দেখি, দেখেন আমাদের এখানে প্রথম কোশ্চেনটা আছে মাল্টিপল চয়েস কোশ্চেন। এখানে প্রথম কোশ্চেনটাতে বলতেছে হোয়াট পয়েন্ট ডাজ দ্য রাইটার মেক অ্যাবাউট মাইক্রোভস ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ। প্রথম প্যারাগ্রাফে মাইক্রোভসদেরকে নিয়ে আমাদের যে রাইটার আছে সে কি পয়েন্ট মেক করছে, তার মেইন পয়েন্টটা মানে কি, হ্যাঁ। না, অ্যাবজর্বিং মানে শাসন করা না ডিয়ার স্টুডেন্ট। অ্যাবজর্বিং মানে হচ্ছে মনোযোগ আকর্ষণকারী, কেমন? অ্যাবজর্বিং মানে হচ্ছে মনোযোগ আকর্ষণকারী, ঠিক আছে? মানে ইন্টেন্সলি ইন্টারেস্টিং, যে জিনিসটা খুবই ইন্টারেস্টিং সেটাকে আর কি আমরা অ্যাবজর্বিং বলি, ঠিক আছে গাইস? এই
আচ্ছা, সো যেটা বলছিলাম যে এখানে প্রথম কোশ্চেনটাতে আপনাদেরকে কি বলছে, হোয়াট পয়েন্ট ডাজ দ্য রাইটার মেক অ্যাবাউট মাইক্রোভস ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ? মাইক্রোভস রিলেটেড বিষয়ে রাইটার প্রথমে কি পয়েন্ট মেক করছে? আচ্ছা, এবার আসি একটু স্ট্র্যাটেজি নিয়ে কথা বলি। আমরা যখন মাল্টিপল চয়েস কোশ্চেন সলভ করি, নর্মালি স্টুডেন্টরা মাল্টিপল চয়েস কোশ্চেন কিভাবে সলভ করে জানেন? সেটা হচ্ছে তারা আসে, তারা প্রথমে প্রশ্নটা পড়ে, প্রশ্নটা পড়ার পরে তারা সাধারণত এখানে যে এবিসিডি অ্যান্সার চয়েস গুলো আছে এগুলাকে পড়ে। তো এবিসিডির এই অ্যান্সার চয়েস গুলো পড়তে গেলে আপনাদের মিনিমাম 30 সেকেন্ড সময় যায়। তারপরে আমরা হচ্ছে প্যাসেজে যাই। প্যাসেজে গিয়ে আমরা সাধারণত হচ্ছে যেই প্যারাগ্রাফের কথা বলছে বা যেখান থেকে অ্যান্সারটা আসছে স্ক্যানিং করে হোক বা যেভাবেই হোক আমরা আগে হচ্ছে প্যাসেজটাকে পড়ি। তো সেখানে আমাদের ধরেন আরো 30 সেকেন্ড সময় যায়। তো তারপর 30 সেকেন্ড সময় গেলে তখন আমরা যে কাজটা করি, সেই 30 সেকেন্ড আমরা খরচ করি। খরচ করার পর আমরা আবার হচ্ছে প্রশ্নে আসি, আবার এখানে যে অ্যান্সার চয়েস গুলো আছে এগুলাকে আরেক দফা পড়ি ফাইনাল করার জন্য অ্যান্সারটা। তখন আমাদের হচ্ছে আরো 30 সেকেন্ড সময় খরচ হয়ে যায়। এই মিলে আমাদের অলমোস্ট 1.5 মিনিটের মতো সময় এক একটা কোশ্চেনে চলে। কথা হচ্ছে যে জিনিসটা কি আসলে এভাবে করাটা জরুরি না, বা এভাবে করাটা কি আসলে স্মার্ট কিনা? না রে স্টুডেন্ট, এইভাবে স্ট্রেট ফরওয়ার্ড ওয়েতে কাজটা করলে আপনাদের দেখবেন যে সময়টা নষ্ট হচ্ছে বেশি। কেন, আমি একটু বুঝাই বলি। দেখেন, আপনি প্রথমে হচ্ছে এখানে প্রশ্ন তো পড়ছেন, পড়ার পরে এই যে প্রথমে যে আপনি এবিসিডিটা শুরুতে পড়ছিলেন, প্রথমবার প্রথমবার যখন এবিসিডিটা আপনি পড়ছিলেন, আপনারা যদি সবাই একটু কেয়ারফুলি চিন্তা করে দেখেন, এটা কিন্তু আপনার কোনো কাজে লাগে নাই। ইট ডাজন্ট হেল্প। থিঙ্ক অ্যাবাউট ইট ফর আ মোমেন্ট। প্রথমে যে আপনি এবিসিডিটা পড়ছেন, এটা আপনার কি কাজে লাগছে? এখানে 4টা অ্যান্সার চয়েস দেওয়া আছে, এর মধ্যে 3টা ভুল। আপনার প্যাসেজটা পড়ার পরে অ্যান্সার ফাইনালাইজ করার জন্য শেষে আবার আরেকবার পড়াই লাগে এটা। তো আপনি যেহেতু শেষের দিকে আরেকবার পড়বেনই, তাহলে প্রথমে যে আপনি এবিসিডিটা প্রথমে 30টা সেকেন্ড নষ্ট করলেন এখানে, এই 30 সেকেন্ডটা কোনো কাজে লাগছে? থিঙ্ক অ্যাবাউট ইট ফর আ মোমেন্ট। এটা কি আসলে কোনো কাজে লাগছে? এবিসিডি তো আমি পড়ছি, ওখান থেকে আমি কিছু বুঝতে পারছি? না। ওখানে 3টা অ্যান্সার চয়েস আছে, 4টা আছে, 3টা ভুল, তাহলে সেটা তো আমাকে আরো কনফিউজ করবে। এটা যখন আমি প্যাসেজের মধ্যে মিলাতে যাব আমার এত কিছু মনেও থাকবে না। তো তাহলে এগুলো শুরুতে পড়ে আসলে কোনো লাভ হয় না। শুধু শুধু ওই যে শুরুতে যে আপনি পড়ে 30 সেকেন্ড যেটা নষ্ট করেন ওই সময়টাই নষ্ট হয়। বুঝছেন? তো এই জন্য আপনারা যে কাজটা করবেন মাই ডিয়ার স্টুডেন্টস, সেটা হচ্ছে এখন থেকে কাজটা এভাবে করব না আমরা। রাদার আমরা কাজটা যেভাবে করবো, সবাই একটু মনোযোগ দিই, সেটা হচ্ছে আমরা জাস্ট প্রথমে প্রশ্নটা পড়বো। কেমন? শুধু প্রশ্নটা, হোয়াট পয়েন্ট ডাজ দ্য রাইটার মেক অ্যাবাউট মাইক্রোভস ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ? প্রথম প্যারাগ্রাফে রাইটার কি বলছে মাইক্রোভস রিলেটেড, ক্ষুদ্র জীবাণু নিয়ে কি বলছে। এরপরে আমরা হচ্ছে এখানকার যে অ্যান্সার চয়েস গুলো আছে এগুলোকে এখন পড়বো না, এগুলোকে হচ্ছে হোল্ডে রেখে। কেন? বিকজ এখন পড়লে আমার 30 সেকেন্ডের মতো খরচ হবে, বাট এটা আমার কোনো পার্টিকুলার বেনিফিট দিবে না। তো তাহলে আমার টাইম ওয়েস্ট, পড়বো না। রাদার ওরা আমাকে প্রথম প্যারাগ্রাফ কথা কথা এটা বলছো, তো আমি হচ্ছে প্রথম প্যারাগ্রাফে চলে যাব, গিয়ে দেখবো যে ওখানে মাইক্রোভস রিলেটেড বিষয়ে কি বলা হয়েছে। তো লেটস আমরা এখন যদি প্রথম প্যারাগ্রাফে চলে যাই যেভাবে সাজেস্ট করছে, এন্ড প্রথম প্যারাগ্রাফটা যদি আমরা একটু পড়ি যে মাইক্রোভস রিলেটেড কি বলছে। তো প্রথম লাইনে কি বলছিল, মাইক্রোভস মোস্ট অফ দেম ব্যাকটেরিয়া হ্যাভ পপুলেটেড দিস কান্ট্রি, সরি দিস প্ল্যানেট সিন্স লং বিফোর অ্যানিমাল লাইফ ডেভেলপ অ্যান্ড দে উইল আউটলিভ আস। আমাদেরকে প্রথমেই বলছিল যে মাইক্রোভস মানে ক্ষুদ্র জীবাণুগুলা, এগুলো প্রাণী জগৎ সৃষ্টি হওয়ার অনেক আগে থেকে পৃথিবীতে আসছে, এবং এগুলো আমরা প্রাণী জগৎটা চলে যাওয়ার পরেও অনেক পরেও এগুলো থাকবে, এগুলো আমাদেরকে আউটলিভ করবে। তারপর আরো দুই একটা কথা বলছে, এর বেসিসটা হচ্ছে এটা যে ইনভিজিবল টু দ্য নেকেড আই দে আর ইউবিকুইটাস। খালি চোখে যদিও তাদেরকে দেখা যায় না, তারা কিন্তু সর্বব্যাপী, তাদেরকে সব জায়গায় পাওয়া যায়। দে ইনহ্যাবিট দ্য সয়েল, ওয়াটার, রক্স
এয়ার এইভাবে বলতেছে দে ইনহেবিট দ্য সয়েল এয়ার রক্স অ্যান্ড ওয়াটার অ্যান্ড প্রেজেন্ট উইদিন এভরি ফর্ম অফ লাইফ ফ্রম সিউইড অ্যান্ড কোরাল টু ডগ অ্যান্ড হিউম্যানস। ওই যে ওই লাইনটা আর কি, যে এগুলো হচ্ছে মাটিতে বাস করে, পাথরে বাস করে, পানিতে বাস করে। এগুলা সিউইড থেকে শুরু করে, কোরাল থেকে শুরু করে, পুকুর থেকে শুরু করে, মানুষের শরীর সব জায়গায় পাওয়া যায়। আর ফাইনালি যে কথাটা বলছে সেটা হচ্ছে যে as Young explains in his utterly absorbing and hugely important book, we mess with them with our at our peril. মানে বলতেছে যে আমরা যদি এগুলাকে সিরিয়াসলি না নিই, আমরা এগুলোকে যদি হালকাভাবে নেই, তাহলে এটা কিন্তু আমাদের জন্য বিপজ্জনক হবে, তাই না? এই কথাটাই বলছে। তাহলে দেখেন এখানে আসলে ওরা কমেন্ট করছে তিনটা। আমরা তিনটা কমেন্ট যদি বুঝে যাই, প্রথম কমেন্টটা করছে যে প্রাণী জগৎ তৈরি হওয়ার অনেক আগে থেকেই হচ্ছে ব্যাকটেরিয়া গুলা, মাইক্রোবস গুলা পৃথিবীতে আছে এবং আমরা মরে যাওয়ার পরেও এগুলো পৃথিবীতে থাকবে। কমেন্ট নাম্বার 1। কমেন্ট নাম্বার 2, এগুলো সব জায়গায় পাওয়া যায়। কমেন্ট নাম্বার 3, এটাকে হচ্ছে সিরিয়াসলি নিতে হবে, তা না হলে আমাদের বিপদ হতে পারে। তাই কিনা গাইস? এটা কারা কারা বুঝতে পারছে একটু হ্যান্ড রেজ করে তো, যে ভাই কমেন্ট তো বুঝে গেছি এখানে যা বলছে। এখন যেহেতু আমি কমেন্টটা বুঝেছি, এখন আমি না হয় নিশ্চিন্ত মনে হচ্ছে আমার কোশ্চেনে চলে যাব এন্ড জাস্ট মিলাবো যে এখানে যে অপশনগুলো দেয়া আছে তার মধ্যে থেকে কোন অপশনটা আর কি আমাদের অ্যান্সার চয়েস হওয়া উচিত। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আপনাদের সবার প্রতি একটা দায়িত্ব দিচ্ছি, সবাই মিলে একটা অ্যান্সার করেন তো দেখি যে এটা এ হবে, বি হবে, আনসার সি এ। হবে নাকি ডি হবে। He will ডি হবে স্যার, ডি। for longer than the human race. হতে D পারে হবে। রাইট, ডি হবে। আচ্ছা, কেউ একজন একটু এক্সপ্লেইন করুন তো, যারা যারা বলছেন ডি হবে, এটার পিছনে আপনাদের যুক্তিটা কি? এটা স্যার হচ্ছে এখানে আমরা বলছে যে তারা হিউম্যান যে human-দের আগে থেকে অনেক 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 লম্বা সময় থেকে তারা আছে এখানে। তো এখানে তাই বলছে দে উইল কন্টিনিউ টু এক্সিস্ট ফর লং দেন দ্য হিউম্যান রেস, মানে মানুষের অস্তিত্বের আগে থেকে তারা, অনেক আগে থেকে তারা এখানে আছে। থাকবে। আচ্ছা, আমি দেখলাম আমাদের অনেক স্টুডেন্টরা আপনারা এটাকে সাপোর্ট করছেন। আউটলুক, আচ্ছা এটা থেকে আমরা বুঝতে পারছি। আচ্ছা, নাইস, ভেরি This is নাইস। A. গাইস, আমরা যদি কেউ নাও ধরতে পারি, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট মাচ, ওকে, কোনো ব্যাপার না, না ধরতে পারাটা অস্বাভাবিক কিছু না। হ্যাঁ, বাট হচ্ছে আচ্ছা গাইস, আরেকবার, হ্যাঁ সবাই একটু অ্যান্সার করেন তো কি হবে এটার অ্যান্সার। জি হবে। D হবে। ডি ভাইয়া। D হবে। They will continue to exist for longer than the human race. ডি। আচ্ছা হ্যাঁ, মাই ডিয়ার স্টুডেন্টস, আপনারা কিন্তু সবাই ঠিকই বলেছেন। কেমন আসলে দেখেন, ওই যে যে আমাদের প্রথম লাইনটাতে একটা কমেন্ট করেছিল, খেয়াল করেছেন যে মাইক্রোবস কিন্তু পৃথিবীতে প্রাণী জগৎ সৃষ্টি হওয়ার অনেক আগে থেকেই হচ্ছে আসছে এবং এরা আমাদের পরেও বেঁচে থাকবে, আমাদের অনেক পরেও বেঁচে থাকবে। আমাদের এখানে 4টা অ্যান্সার চয়েস আছে। এই 4টা অ্যান্সার চয়েসের মধ্যে আমরা যদি একটু দেখি, আমাদের ফাইনাল অ্যান্সার চয়েসটাতে কি বলছে, দে উইল কন্টিনিউ টু এক্সিস্ট লঙ্গার দেন দ্য হিউম্যান রেস। তারা হিউম্যান রেস মানে আমাদের কথা বলছে, আমাদের পরেও তারা, আমাদের চেয়ে বেশি সময় ধরে তারা হচ্ছে গিয়ে কন্টিনিউ করবে, তারা বেঁচে থাকবে, তারা এক্সিস্ট করবে। তো আমাদের যে প্যাসেজের প্রথম লাইনে তো সেম কথাটাই বলছে না গাইস, যে মাইক্রোবস গুলা প্রাণী জগৎ তৈরি হওয়ার আগে থেকে এখানে ছিল এবং আমাদের চেয়ে অনেক পরেও এগুলো বেঁচে থাকবে, মিনিং তারা আমাদের পরেও এক্সিস্ট করা কন্টিনিউ করবে। তার মানে অ্যান্সার চয়েসটা হচ্ছে বি। অলরাইট গাইস, অলরাইট গাইস, যারা যারা বুঝতে পেরেছি আমরা একটু সবাই সেলিব্রেট করে একটা হাততালি দিই যে ভাই আমরা বুঝতে পারছি। জাস্ট ইন কেস যদি কেউ বুঝতে না পারে, কোনো সমস্যা নাই গাইস, ওকে, আমাকে জাস্ট হচ্ছে বলবেন যে ভাই বুঝতে পারি না, জাস্ট এটা ছোট করে মেসেজ করবেন, আমাদেরই ক্লাস, আমরাই দেখে নিব, ঠিক আছে গাইস। আচ্ছা, সো আশা করি এটা সবাই বুঝে গেছেন, রাইট? এমন কেউ আছে যে ভাই এটা বুঝতে পারি নাই, তারা একটু মেসেজ করে তো যে ভাই বুঝতে পারি নাই। ভাইয়া আপনি Done. এক্সপ্লেইন করছেন, হুম হুম। যার যেটা বুঝতে পেরেছি, বাট পরীক্ষার সময় তো আমরা এক্সপ্লেইনটা ওরকম নিজে থেকে এত পারফেক্টলি করতে পারবো না। ওয়েল রেস্টুরেন্ট, আপনার নিজে থেকে That's অ্যান্সার করতে right. হলে ল্যাঙ্গুয়েজের আন্ডারস্ট্যান্ডিংটা ডেভেলপ করতে হবে, বুঝছেন? আর ল্যাঙ্গুয়েজের আন্ডারস্ট্যান্ডিংটা ডেভেলপ কিভাবে হবে? আন্ডারস্ট্যান্ডিংটা ডেভেলপ হবে Vocabulary হচ্ছে খুব ধীরে ধীরে। হ্যাঁ, এই যে আমরা ইংলিশ টু বাংলা দেখছি যে এই কথাটার মানে এরকম হয়, এবং পাশাপাশি আমরা যে ডিফিকাল্ট ভোকাবুলারি গুলোকে অ্যাবজর্ভ করতেছি, ঠিক এভাবেই হচ্ছে আস্তে আস্তে আপনাদের আন্ডারস্ট্যান্ডিংটা খুব গ্র্যাজুয়ালি, খুব অল্প অল্প করে দেখবেন যে আপনাদের ইমপ্রুভ হয়েছে। হ্যাঁ, এন্ড একবার যখন হচ্ছে আপনাদের এই গ্র্যাজুয়াল ইমপ্রুভমেন্টটা আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ ওভার টাইম, তখন দেখবেন যে আপনারাই হচ্ছে
অ্যান্সার করতে পারবেন। কেমন? এখন হয়তো একটু অ্যাসিস্ট্যান্স লাগতেছে, তখন দেখবেন যে এমনিতেও পারতেছে। অলরাইট গাইস, কারা কারা বুঝতে পারছে? এটা একটা হ্যান্ড রেজ করে সবাই বুঝতে পারছে যে এই স্কিলটা আমাদেরকে একটু গ্র্যাজুয়ালি ডেভেলপ করতে হবে। রাইট? জি দ্যাটস আ ভেরি নাইস কোশ্চেন বাই দ্য ওয়ে। হ্যাঁ, ওয়েল ডান। আচ্ছা চলেন আমরা একটু সেকেন্ড কোশ্চেনটাতে যদি চলে যাই মাই ডিয়ার স্টুডেন্টস। সো সেকেন্ড কোশ্চেনটাতে যদি আমরা পড়ি, এখানে কি বলতেছে? বলতেছে ইন দ্য সেকেন্ড প্যারাগ্রাফ দ্য রাইটার ইজ ইমপ্রেসড বাই দ্য ফ্যাক্ট। সেকেন্ড প্যারাগ্রাফে রাইটার কোনো একটা বিষয়ে ইমপ্রেসড হয়েছে, সেটা আর কি কি সেটা আমরা হচ্ছে গিয়ে দেখতে হবে। আচ্ছা, তো আমরা অরিজিনালি এক্সামে যখন যাব, তখন আমরা এই ধরনের কোশ্চেনগুলো স্ক্যান করে বের করে ফেলবো। তবে আমি আজকের এই ক্লাসটাতে স্ক্যানিং এর উপরে ফোকাস করব না। আপনাদের আপকামিং ক্লাসগুলোতে দেখবেন বিভিন্ন সময়ে আমি স্ক্যানিং কে ফোকাসে রেখে ক্লাসে প্র্যাকটিস করব। আজকে আমরা স্ক্যানিংটাকে আলাদা করে ফোকাসে রাখছি না। আমরা আজকে হচ্ছে আন্ডারস্ট্যান্ডিংটাকে ডেভেলপ করার ট্রাই করছি। কেমন? যে একটা কোশ্চেন আসলে হয়টা কেমন, একটা ফ্যামিলিয়ারিটি ক্রিয়েট করছি, এবং আমরা হচ্ছে ল্যাঙ্গুয়েজে ডেভেলপমেন্ট করতেছি, কোশ্চেন সলভ করার স্ট্র্যাটেজিটা দিয়ে আপাতত ফোকাস করছি। কেমন? তো সেই অর্থে আমরা চলেন হচ্ছে একটা কাজ করব। সেটা কি? সেটা হচ্ছে আমরা একটু চলেন সেকেন্ড প্যারাগ্রাফটা একটু পড়ে আসি। কেমন? যে সেকেন্ড প্যারাগ্রাফে বলছে এটা কি। তো সেকেন্ড প্যারাগ্রাফে যদি আমরা একটু দেখি মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে বলতেছে, ওকে, এই লাইনটাতে, এভরি স্পিসিস হ্যাজ ইটস ওন কলোনি অফ মাইক্রোবস called a microbiome. These microbes vary not only between species, but also between individuals and within different parts of each individual. যথেষ্ট অ্যাডভান্সড একটা সেন্টেন্স বলেছে। আমরা যদি এটাকে একটু ডাউন করি, বলতেছে যে every species has its own colony of microbes called a microbiome. মানে বলতেছে প্রত্যেকটা প্রজাতি যেগুলো আছে এখানে মাইক্রোবস এর, এগুলোর আলাদা আলাদা মাইক্রোব কলোনি থাকে, যেগুলোকে মাইক্রোবিয়াম বলা হয়। তারপর বলতেছে and these microbes vary not only between species but also between individuals. মানে বলতেছে এই যে মাইক্রোবস গুলা, এগুলো যে শুধু স্পিসিস এর মধ্যে ডিফারেন্স হয়, স্পিসিস মানে কি প্রজাতি আর কি। হ্যাঁ, স্পিসিস শব্দের অর্থ হচ্ছে প্রজাতি, যে বিভিন্ন প্রজাতির মধ্যেই যে এদের মধ্যে ডিফারেন্স দেখা যায় তা কিন্তু না। এক একজন মানুষের মধ্যেও কিন্তু আলাদা আলাদা টাইপের, এবং শরীরের আলাদা আলাদা অংশও কিন্তু আলাদা আলাদা টাইপের মাইক্রোব দেখা যায়। কেমন? মানে আলাদা আলাদা প্রকৃতির মাইক্রোব দেখা যায়। আচ্ছা, তারপরে দেখি আমাদের পরের লাইনটাতে কি বলছে। পরের লাইনে বলছে হোয়াট ইজ অ্যামেজিং, খুবই অসাধারণ একটা বিষয় যে। আচ্ছা গাইস, আজকে আমি একটু সহজ করার জন্য আপনাদেরকে এই মুহূর্তে স্ক্যানিংটা করাচ্ছি না। আমি আপকামিং ক্লাসগুলোতে অবশ্যই আপনাদেরকে স্ক্যানিং করাবো, কেউ ভয় পেন না যে ভাইয়া মনে হয় স্ক্যানিং করাবে না, আমি তো স্ক্যানিং কোনোদিন শিখবো না, আমার দ্বারা তো হবে না, আমার তো পরীক্ষা শেষ। আর গাইস, এরকম কারো ভয় লাগছে না তো? না যে ভাই আমার আর কোনোদিন করাবে না স্ক্যানিং, হ্যাঁ আমার পরীক্ষা শেষ, আমার এক্সাম শেষ, আমার প্রিপারেশন তার কোনোদিন হবে না, ভাই আমার কি হবে? ডোন্ট ওয়ারি, আমি করাবো। ওকে, আমি আপনাদেরকে অবশ্যই করাবো। জাস্ট আজকের ক্লাসটাতে আমি একটু আপনাদেরকে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের দিকে ফোকাস করতেছি। কারা কারা বুঝতে পারছি কথাটা? একটু হ্যান্ডেস করতে যেভাবে বুঝতে পারছি, আপনি ওটাও করাবেন ইনশাল্লাহ, যত্ন করেই করাবেন। জাস্ট এখনকার জন্য না, হ্যাঁ আজকের ক্লাস আমরা একটু সহজ করে, একটু বিগিনার ফ্রেন্ডলি ওয়েতে করতেছি জিনিসটা, যাতে করে আমাদের ল্যাঙ্গুয়েজের আন্ডারস্ট্যান্ডিংটা ডেভেলপ। তো যাই হোক, এখন একটা মজার বিষয় খেয়াল করেন। এই যে এখানে যে কথাটা বলা আছে যে হোয়াট ইজ অ্যামেজিং, খুব অসাধারণ একটা বিষয়। একটা জিনিস দেখেন, যখন আপনারা হচ্ছে স্ক্যানিংটা হয়তো করতেন, আমাদের প্রশ্নে বলছিল একটা কথা যে দ্য রাইটার ইজ ইমপ্রেসড বাই, রাইটার কোনো একটা বিষয় নিয়ে ইমপ্রেসড হয়েছে। তো আপনি আসলে যখন ইভেনচুয়ালি স্ক্যানিংটা করতেন যে রাইটার কোথায় ইমপ্রেসড হয়েছে, সেখানে কিন্তু মাই ডিয়ার স্টুডেন্ট ইমপ্রেসড কথাটা প্যাসেজের মধ্যে থাকতো না। রাদার আমাদের প্যাসেজের মধ্যে বলা হয়েছে খুব অসাধারণ একটা বিষয় হচ্ছে এটা, বা খুব অবাক করা একটা ব্যাপার হচ্ছে এটা। তো আমরা আসলে যখন এই টোনে কথা বলি যে কোনো একটা কিছু খুব অবাক করা একটা বিষয়ে, তো ইন্ডিকেট করে যে আমরা ওই জিনিসটা নিয়ে খুব
ইমপ্রেসড হয়েছি, তাই কিনা গাইস? সবাই একটু প্রসেস করে মাথার মধ্যে, যে হতে পারে কথাটা সরাসরি বলে নাই, প্যারাফ্রেজ করে বলছে। হাউ সো? ওরা প্রশ্নে বলছে যে রাইটার কি নিয়ে ইমপ্রেসড হয়েছে। ইমপ্রেস শব্দটা এখানে দেয়া থাকবে না, কারণ কিওয়ার্ড গুলো সরাসরি দেয়া থাকে না। কিওয়ার্ড গুলো হয় সিনোনিম আকারে দেয়া থাকে বা প্যারাফ্রেজ দেয়া থাকে। সিনোনিম মানে হচ্ছে ওটার একটা সিনোনিম শব্দ দেয়া থাকতে পারে, আর প্যারাফ্রেজ মানে হচ্ছে এই যে এখানে যেটা হলো যে ইমপ্রেস বলেই নাই, বলছে হোয়াট ইজ অ্যামেজিং, অসাধারণ একটা বিষয়। তো ওখান থেকেই আমরা আর কি বুঝে নিচ্ছি যে রাইটার এই জিনিসটা নিয়ে খুব অবাক হয়েছে, তার কাছে জিনিসটা খুব অসাধারণ লাগছে, এন্ড অ্যামেজিংটাই ওখানে ইমপ্রেসটাকে আর কি রিপ্লেস করে দিচ্ছে। কেমন? ঠিক এভাবে আর কি আমরা ওই জায়গাটাকে ধরতাম। আচ্ছা, এটা কারা কারা বুঝতে পারছি? কষ্ট করে একটু হ্যান্ডেস করতে যেভাবে বুঝতে পারছি জিনিসটা। ওকে, তো এরপরে আমরা যদি একটু দেখি, তো এখানে বলতেছে হোয়াট ইজ অ্যামেজিং, যে অসাধারণ বিষয়টা হচ্ছে যে while the number of human cells in average person is about 30 trillion, আমাদের অ্যান্সারটা এই লাইনে আছে, যে সবচেয়ে অবাক করা ব্যাপার হলো যে একটা অ্যাভারেজ মানুষের শরীরে যদিও হিউম্যান সেল 30 ট্রিলিয়ন থাকে, মানে মানুষের নিজের কোষ হচ্ছে 30 ট্রিলিয়ন থাকে, the number of microbial ones is higher, 39 trillion, যে মানুষের শরীরে মাইক্রোবিয়াল সেলের পরিমাণ তার চেয়ে কিন্তু বেশি, যেটা হচ্ছে 39 ট্রিলিয়ন। মানে একটা অবাক করা বিষয় হচ্ছে এটা, যে একটা অ্যাভারেজ মানুষের শরীরে নিজের সেল যদি থাকে 30 ট্রিলিয়ন, মাইক্রোবিয়াল সেল মানে হচ্ছে ব্যাকটেরিয়াল সেল বা যেগুলো আছে আর কি ক্ষুদ্র অর্গানিজম, ওগুলো থাকে হচ্ছে 39 ট্রিলিয়ন। মানে বুঝতেই পারছেন যে এটা সারপ্রাইজিং না, যে আমাদের শরীরে আমাদের কোষের চেয়ে মাইক্রোবিয়াল কোষের পরিমাণ বেশি। ইনফ্যাক্ট এখানে বলতেছে অ্যাট বেস্ট ইয়ং ইনফর্মস উই আর অনলি 50% হিউম্যান। বলতেছে আমাদের শরীরের মধ্যে আমরা অনলি জাস্ট 50% হিউম্যান, বাকি 50% হচ্ছে এই যে অর্গানিজম গুলা। সো দ্যাটস হোয়াট ইজ দ্য সারপ্রাইজিং ইস্যু হিয়ার। কেমন? আচ্ছা, মিনিংটা কারা কারা বুঝে পেয়েছে? একটা হ্যান্ডেস করে তো সবাই বুঝে গেছে যে আমাদের শরীরে 30 ট্রিলিয়ন নিজেদের কোষ থাকে, 39 ট্রিলিয়ন হচ্ছে মাইক্রোবস থাকে, which is amazing because আমাদের শরীরে অর্ধেকের বেশি কোষ হচ্ছে মাইক্রোবিয়ামস, which is actually quite amazing, right? সো যদি এটা বুঝে থাকি, অ্যান্সার তো পেয়ে গেছি। এখন সি কথা নাম্বার হবে, সি হুম, হুম। নাম্বার সি হতে পারে, নাম্বার সবাই একটু সাথে সাথে না বলি তো একটু সবাই সবাই একটু মেসেজ করুন তো দেখি। আচ্ছা ভাইয়া বলেন, সি মুখেও বলেন, অ্যাকচুয়ালি ইউ নো হোয়াট, বলেন, কোনো সমস্যা নেই। অ্যান্সার কি হবে? হবে কি হবে? সি ইন্ডিভিজুয়াল হবে, মাইক্রোবিয়াল সেলস না হিউম্যান ওয়ান। অ্যান্সার কি হবে? সি। অ্যান্সার হবে, গাইস যারা যারা চুপচাপ বসে আছি, আই ডোন্ট অ্যাপ্রিসিয়েট ইট, ইউ হ্যাভ টু টক, ইউ হ্যাভ টু শেয়ার। কেমন? সবাই একটু শেয়ার করবেন প্লিজ, তা নাহলে কিন্তু আমি ডেকে ডেকে ডাক দিব এখন একটু পরে। কি হবে গাইস? সি হবে। হবে the average individual has more microbial cells than human ones. C. আচ্ছা, এক্স্যাক্টলি। এখানকার অ্যান্সারটা যদি আমরা খেয়াল করি, বলছিল না যে একটা অ্যাভারেজ মানুষের শরীরে, 30 ওকে, মিলিয়ন কি বলছিল? অ্যাভারেজ মানুষের শরীরে মাইক্রোবিয়াল হচ্ছে নিজের কোষের তুলনায় মাইক্রোবিয়াল সেলের পরিমাণ বেশি থাকে। ওই কথাটাই এখানে বললো না, যে হচ্ছে সবচেয়ে অবাক করা ব্যাপার হচ্ছে একটা অ্যাভারেজ মানুষের শরীরে হচ্ছে মাইক্রোবিয়াল সেলের পরিমাণটা মানুষের তুলনায় বেশি থাকে। কেমন গাইস? এই তো তাহলে ওই জায়গা থেকে অ্যান্সারটা আর কি আমরা ধরে ফেলছি সি। আচ্ছা, একটা মজার ব্যাপার একটু আপনাদের সাথে শেয়ার করি। হ্যাঁ, সেটা কি দেখেন, আমরা যখন প্যাসেজটাকে লাউড এন্ড ক্লিয়ার স্পষ্ট করে বুঝতে পারি, তখন অ্যান্সার গুলো ইজি হয়ে যায় না? কারা কারা এই জিনিসটা ফিল করছেন? একটু হ্যান্ড রেজ করতে, যে ভাইয়া যখন এই প্যাসেজটার মিনিংটা একদম ক্লিয়ারলি বুঝতে পারি, তখন কিন্তু অ্যান্সারটা একদম পানি ভাত হয়ে যায়, জি ভাইয়া। তাই না? সো দ্যাটস দ্য সিক্রেট টু আইএলটিএস। আমরা হচ্ছে আইএলটিএস এ মনে করি যে কোশ্চেন ডিফিকাল্ট হয়, আইএলটিএস এ কোনোদিন কোশ্চেন ডিফিকাল্ট হয়ই না। আইএলটিএস এর ল্যাঙ্গুয়েজ গুলো ডিফিকাল্ট হয়, কারণ ওই ল্যাঙ্গুয়েজ গুলো যত আমরা গ্র্যাজুয়ালি, এই যে এখন যেভাবে পড়ছি না, একটু বাংলা করে করে, একটু ভোকাবুলারি শিখে শিখে, একদিন গ্র্যাজুয়ালি এই প্র্যাকটিস থেকে একদিন হঠাৎ করে দেখবেন যে আপনার ল্যাঙ্গুয়েজের আন্ডারস্ট্যান্ডিংটা এনহ্যান্স হয়ে গেছে। যত আপনার ল্যাঙ্গুয়েজের আন্ডারস্ট্যান্ডিং এনহ্যান্স হবে, ন্যাচারালি আপনার হচ্ছে কোশ্চেন গুলো দেখলে এমনিই পারবেন। বুঝতে পারছেন গাইস? এই অলরাইট, সো আশা করি সবাই বুঝতে পারছি। এখন এমন কেউ কি আছে যে এই কোশ্চেনটা ধরতে পারি নাই? তারা একটু মেসেজ করে তো, যে ভাইয়া ধরতে পারি নাই, জাস্ট ইন কেস।
আচ্ছা, গেল। এবার আমরা আসি একটু আমাদের ফাইনাল কোশ্চেনটাতে। ফাইনাল কোশ্চেনটাতে আমরা যদি যাই, এখানে বলতেছে হোয়াট ইজ দ্য রাইটার ডুইং ইন দ্য 5th প্যারাগ্রাফ। রাইটার এখানে যে 5 নাম্বার প্যারাগ্রাফটা আছে সেখানে আসলে কি করছে, রাইটার 5 নাম্বার প্যারাগ্রাফে এক্স্যাক্টলি করতেছেটা কি। তো চলেন আমরা একটু যদি 5 নাম্বার প্যারাগ্রাফটা ভিজিট করে আসি যে 5 নাম্বার প্যারাগ্রাফে কি বলতেছে। কেমন? লেটস সে প্যারাগ্রাফ 5। দেখি তো প্যারাগ্রাফ 5 কোনটা। এই যে পাওয়া গেছে। এখান থেকে যদি গুনি 1 2 3 4 5। আচ্ছা, সবাই একটু আমার সাথে পড়বেন, হ্যাঁ। For most of human history, we had no idea that microbes existed. মানুষের ইতিহাসের বেশিরভাগ সময়ই আমরা জানতামই না যে মাইক্রোব নামে কোনো একটা কিছুর যে কিছু একটা আছে, এই জিনিসটা এটা আমরা জানতামই না আমাদের মানব সভ্যতার মানব ইতিহাসের বেশিরভাগ সময়। কেমন? ওকে, তারপরে লাইনটা পড়ি। The first man to see this extraordinarily potent creature was a Dutch lens maker called Antony van Leeuwenhoek in the 1670s. তো বলতেছে এই অসাধারণ ক্ষমতা সম্পন্ন, মানে এই যে পোটেন্ট শব্দটা, পোটেন্ট মানে হচ্ছে খুব শক্তিশালী, খুব প্রভাবশালী। কেমন? এটাকে পোটেন্ট বলা হয়। ধরেন আপনাকে একটা আপনাকে হচ্ছে আপনার খুব পেটে ব্যথা উঠছে, তখন আপনি ডাক্তারের কাছে গেছেন, ব্যথা বেশি বেড়ে গেছে। তো ডাক্তার দেখবেন যে আপনাদেরকে হচ্ছে ইনজেকশন দিলে একটু পরে ব্যথা কমে যায়। এমনি কিন্তু আপনি মানে ব্যথায় মরে যাচ্ছিলেন। আমার লাইফে এরকম একবার হয়েছে, তাই আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি গাইস। তো ওরা যাই হোক ইনজেকশন দিলে দেখা যাচ্ছে যে ব্যথাটা কমে গেছে। তো ওই যে ইনজেকশনটা, এটাকে আমরা কেমন টাইপের ইনজেকশন বলি? এটাকে আমরা বলি পোটেন্ট। পোটেন্ট মানে হচ্ছে শক্তিশালী, খুব প্রভাবশালী। কেমন? ওটাকে আমরা পোটেন্ট বলি। তো যাই হোক স্টুডেন্টস, আমরা যদি এখানে আসি, এখানে কি বলছে? দ্য ফার্স্ট ম্যান টু সি দিস এক্সট্রাঅর্ডিনারিলি পোটেন্ট ক্রিচার, মানে বলতেছে এক্সট্রাঅর্ডিনারিলি, এই অসাধারণ ক্ষমতা সম্পন্ন, পাওয়ারফুল ছোট ছোট এই জীবগুলাকে প্রথম মানুষে দেখছিলেন, সর্বপ্রথম যে দেখেছিলেন আর কি। দ্য ফার্স্ট ম্যান টু সি, পটেন্ট মানে কি ট্যালেন্ট? বুঝিনি রেস্টুরেন্ট কি বলছিলেন? তার পটেন্টের সিনোনিমস কি ট্যালেন্ট হয়? পোটেন্ট মানে কি হয়? ট্যালেন্ট কি হয় সিনোনিমস? পটেন্টের সিনোনিমসটা কি ট্যালেন্ট হয়? পোটেন্টের সিনোনিম ট্যালেন্ট হয় কিনা? জি জি। ম্যাসিভ হইতে পারে, স্ট্রং, পাওয়ারফুল স্ট্রং, হতে পারে। হ্যাঁ, পাওয়ারফুল হতে পারে। হ্যাঁ, সামটাইমস ডেঞ্জারাস কথাটাও হতে পারে। বাট না, ট্যালেন্ট হয় না। হ্যাঁ, ট্যালেন্ট মানে হচ্ছে আপনি স্কিলফুল, আপনি ট্যালেন্টেড, ওরকম কিছু আর কি। কেমন? আচ্ছা, থ্যাংক ইউ সিস্টার আস্ক করার জন্য। সো আমরা যদি একটু আসি, দেখেন এখানে যেটা বলছে যে সর্বপ্রথম যেই মানুষটা এই ছোট জীবগুলাকে দেখছিল was a Dutch lens maker called Antony van Leeuwenhoek in the 1670s. তো বলতেছে যে ওই ভদ্রলোক ছিল একজন ডাচ লেন্স মেকার। উনি ডাচ একজন লেন্স মেকার ছিল, ওনার নাম ছিল অ্যান্টনি ভ্যান লিউহিক, এন্ড সময়টা ছিল হচ্ছে গিয়ে 1670-এর দশকে। ভালো কথা। গাইজ একটা ছোট্ট কথা বলি, আমাদেরকে কিন্তু প্রশ্নে জিজ্ঞেস করছিল যে এই প্যারাগ্রাফটার মূল আলোচনার বিষয়টা কি, তাই না? যে রাইটার এখানে কি আলোচনা করতেছে। তো এখন পর্যন্ত আমরা যদি সবাই একটু আন্ডারস্ট্যান্ড করার ট্রাই করি যে এখানে কি আলোচনা করার ট্রাই করতেছে, তাহলে খুব ভালো হবে, বিকজ আমরা অ্যান্সারটা বুঝতে পারবো। তো প্রথমে বলছে যে আমরা তো মানব সভ্যতার ইতিহাসে বেশিরভাগ সময় আমরা তো জানতামই না যে মাইক্রোবস নামে কেউ একজন আছে। তো এই যে ছোট প্রাণীগুলা, এগুলোকে সর্বপ্রথম দেখছিল হচ্ছে অ্যান্টনি ভ্যান লিউহিক নামে একটা লোক, তাই না? এটাই ওরা বলতেছে। আর কি বলতেছে দেখি, ওরা বলতেছে ইউজিং আ মাইক্রোস্কোপ অফ হিজ ওন ডিজাইন that could magnify up to 270 times, he examined a drop of water from a nearby lake and found it
teeming with tiny creatures he called animalculus. তো এখানে যে কথাটা বলছে সেটা হচ্ছে ইউজিং মাইক্রোস্কোপ অফ হিজ ওন ডিজাইন, মানে হচ্ছে তার নিজের বানানো একটা মাইক্রোস্কোপ দিয়ে দ্যাট কুড ম্যাগনিফাই আপ টু 270 টাইমস, মানে হচ্ছে যেটা 270 গুণ পর্যন্ত বড় দেখাইতে পারতো একটা জিনিসকে। সেখান থেকে তিনি করছে কি, হি এক্সামিন আর ড্রপ অফ ওয়াটার ফ্রম আ নিয়ার বাই লেক, মানে সে পাশের একটা লেক থেকে একটা ফোঁটা পানি এসে একটু পরীক্ষা করে দেখতেছিলেন। and found it teeming with tiny creatures he called animalculus, এবং এটার মধ্যে তিনি হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র জীব আর কি অনেক একদম ভর্তি হয়ে আছে এরকম দেখতে পেলেন, যেগুলাকে আর কি উনি নাম দিছিলেন হচ্ছে অ্যানিমাকুলাস। তো তারপরে ফাইনালি বলল যে ইট ওয়াজন্ট আনটিল নিয়ারলি 200 years later, বলতেছে তারপরে প্রায় 200 বছর লাগছে, that French biologist Louis Pasteur indicated that some microbes cause diseases. তো বলতেছে প্রায় 200 বছর তারপরে পার হয়ে যায় যখন একজন ফ্রেঞ্চের একজন বায়োলজিস্ট, ফ্রান্সের একজন বায়োলজিস্টের গবেষণা থেকে আর কি একটা প্রমাণ পাওয়া যায় যে কিছু কিছু মাইক্রোবস এর কারণে কিন্তু শরীরে রোগ ব্যাধি হয়। মানে এখানে কি বলতেছে যে আমরা তো শুরুতে জানতামই না যে মাইক্রোবস হচ্ছে গিয়ে এক্সিস্ট করে, মানব সভ্যতার ইতিহাসে ফর দ্য মোস্ট পার্ট কিন্তু আমরা জানি না যে মাইক্রোবস গুলো এক্সিস্ট করে, তাই না? তো তারপরে বলছে যে সর্বপ্রথম এই জিনিসগুলোকে দেখছিল হচ্ছে অ্যান্টনি ভ্যান লিউহিউক নামে একটা লোক। সে হচ্ছে নিজে একটা মাইক্রোস্কোপ বানাইছিল যেটা 270 মানে গুণ হচ্ছে গিয়ে কোনো একটা কিছুকে বড় দেখাইতে পারে। সে বাড়ির পাশ থেকে একটা ভাই পানির ফোঁটা আনছে, এনে আর কি সে ভাই ওই জিনিসটাকে ট্রাই করছে। কেমন সজল সাহেব কি কিছু বলছিলেন রেস্টুরেন্ট? ভাই জি 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 ভাই, এই যে আমরা যখন ক্লাস এই বিষয়টা সম্পর্কে আমরা পড়ছিলাম আর কি, ওই ওনার নামটা হচ্ছে অ্যান্টনি ভন লিউয়েনহুক বলতাম আমরা, আর হচ্ছে যেটা যে লুইস পাস্তুর বলতেছে এটা লুই পাস্তুর বলতাম। ওনার হচ্ছে জাম থিওরিটি দেয় উনি। লুই পাস্তুর না? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ফর কারেক্টিং দ্যাট রেস্টুরেন্ট, ওকে, পয়েন্টিং দ্যাট আউট। সবাই একটু ওনার জন্য অ্যাপ্রিসিয়েট করে একটা তালি দিত যেহেতু উনি জিনিসটা পয়েন্ট আউট করে দিয়েছেন। আচ্ছা থ্যাংক ইউ গাইস, চলেন কন্টিনিউ করি। হ্যাঁ, তো লুই পাস্তুর যে লোকটা ছিল সে হচ্ছে প্রায় 200 বছর পরে আর কি গাইস, সে প্রায় 200 বছর পরে সে হচ্ছে তার একটা গবেষণা থেকে প্রমাণ পাওয়া যায় আর কি, যে হচ্ছে কিছু কিছু মাইক্রোবস বা কিছু কিছু ক্ষুদ্র ক্ষুদ্র জীবাণুর কারণে শরীরে রোগ ব্যাধি হয়। তো বলতেছে যে it was Pasteur's germ theory that gave bacteria the poor image that it induced today. তো বলতেছে এই যে পাস্টিউর যে ভদ্রলোক আছে তার একটা জার্ম থিওরি আছে, এটাই আর কি যে আমরা যে এখন ব্যাকটেরিয়ার নাম শুনলে যে আমরা এটাকে খারাপ ভাবে দেখি, এটাই কিন্তু আসলে ওখান থেকেই আর কি আসছে, যে আমরা এটাকে দেখলেই হচ্ছে খারাপ, ব্যাকটেরিয়ার নাম শুনলেই কিন্তু আমরা এটাকে খারাপ ভাবে দেখি না, ভাবি যে ভয় রোগ ব্যাধি হবে। তো এটা আসলে লুই পাস্তুরের এই জার্ম থিওরি থেকে আসছে। আচ্ছা গাইস, এখন আমরা এখানে আমাদের আসলে কোশ্চেন অনুসারে যদি আমরা একটু সবাই কনসিডার করি, এখানে কোশ্চেনে আমাদের প্রশ্নটা ছিল যে এই কোশ্চেনটাকে আসলে এই এই প্যাসেজটার মূল আলোচনার বিষয়টা কি সেটা আসলে ওরা জানতে চাইছে আপনাদের কাছে, বুঝছেন? যে এখানে এই প্যারাগ্রাফের মূল আলোচনার বিষয়টা কি। তো সবাই একটু যদি ঠান্ডা মাথায় চিন্তা করি, মূল আলোচনার বিষয়টা কিন্তু মোরলেস এরকম না যে আমরা ফর দা মানব সভ্যতার ইতিহাসে আমরা জানতামই না বেশিরভাগ সময় যে এগুলো এক্সিস্ট করে। ওই যে ডাচ যে লেন্স মেকার ছিল উনি আর কি পানির পাশ থেকে বাড়ির পাশ থেকে একটা ফোঁটা পানি এনে নিজের তৈরি করা একটা মাইক্রোস্কোপ দিয়ে চেক করছে, তখন আমরা জিনিসটা ফার্স্ট টাইম আবিষ্কার করছি। আরো 200 বছর লাগছে। হ্যাঁ, জিনিসটার অস্তিত্বটা আমরা উনি প্রথম আবিষ্কার করছে এক্স্যাক্টলি। তারপরে আরো 200 বছর লাগছে, আরো 200 বছর লাগছে যে এই একটা মানে গবেষণা থেকে প্রমাণ পাওয়া গেছে যে হচ্ছে এটা থেকে কিছু রোগ ব্যাধিও হয়, তখন থেকে আর কি মানুষ জিনিসটাকে একটু ভয়ের চোখে দেখা শুরু করছে, খারাপ ভাবে দেখা শুরু করছে। আচ্ছা তাই যদি হয়ে থাকে তাহলে একটু সবাই মিলে আমরা চেষ্টা করি তো যে এই কোশ্চেনটার অ্যানসারটা কি হওয়া উচিত। এই হবে। আচ্ছা সবাই একটু ট্রাই করি তো কি হবে, একটু পড়ি তো ঠান্ডা মাথায়, সময় নেই, ওকে, তাড়াহুড়া করার কিছু নাই, আস্তে ধীরে একটু সময় নিই। এন্ড কেউ যদি বুঝায় বলতে চান বলেন যে এটা কেন এ হবে। এখানে এ হবে এই জন্য যে দুইজন বিজ্ঞানীর কথা বলেছে, কিন্তু দুইজন বিজ্ঞানীর আবিষ্কারের কথাটাই কিন্তু বলেছে। প্রথমে হচ্ছে একজন আবিষ্কার করেছে যে মানে 270 গুণ বাড়ি উনি একটা দেখেছেন,
তার 100 বছর পরে কিন্তু ওই যে রোগ ব্যাধি যে ছড়ায় এটা আবিষ্কার করেছেন, দুইটাই কিন্তু আবিষ্কার। আর ডি এই জন্য হবে না, ওইখানে তো আমরা পড়েছি যে কিছু ব্যাকটেরিয়া আছে যেগুলো মানে আপনার রোগ ব্যাধি ছড়ায়, কিন্তু এখানে তো মানে স্পেসিফিকলি যে কিছু তো এটা উল্লেখ করেনি, এই জন্য আচ্ছা, ডিটা স্পেসিফিকলি মানে ডিটেইলস দেয় না, এজন্য আপনি ডিটা আর কি ইগনোর করছেন। আচ্ছা আচ্ছা, দ্যাটস অ্যাকচুয়ালি ভেরি স্মার্ট। হ্যাঁ, আচ্ছা, আর কারো কাছে কোনো এক্সপ্লেনেশন আছে কি গাইস? লজ্জা পাওয়ার কোনো কারণ নাই, ভুল হোক সঠিক হোক, আমরা কেউ কখনো এটা চিন্তা করবো না যে ভাই আমি দুর্বল স্টুডেন্ট। হ্যাঁ, সবাই এখানে দুর্বল স্টুডেন্ট। ওকে, আমরা জাস্ট ট্রাই করতেছি, কেউ আজকে বেশি পারবো, কেউ কালকে বেশি পারবো, ডাজন্ট রিয়েলি ম্যাটার, জাস্ট গিভ ইট আ শট। ওকে, সো এবার কেউ একটু এক্সপ্লেইন করুন তো যে এটা এবিসিডি এর মধ্যে কি হবে। লেটস গো গাইস, এবিসিডি এর মধ্যে কি হবে? বি ডি। আচ্ছা, ডি কেন হবে? বি। ডি comparing scientists হুম, B about microbes. আচ্ছা, কম্পেয়ারিং, আমরা যদি একটু এই জায়গার ডান পাশে তো আমাদের প্যারাগ্রাফটা অলরেডি দেয়া আছে, আমাকে একটু তাহলে কেউ যদি বুঝাই বলতেন যে কোথায় আমরা কম্প্যারিজনটা করেছি, যে কম্প্যারিজন তুলনাটা কোথায় করেছি, কোন জায়গাটাতে? আমরা তো একটা জিনিস আবিষ্কার করেছি, তারপরে যেটা দেখলাম যে ওইটা ডিজিজ তৈরি করতে সাহায্য করে। হুম হুম, দ্যাটস ট্রু, দ্যাটস ট্রু। হাউএভার আমরা এখানে যদি একটু খেয়াল করি, এখানে কি কোথাও আমরা ডে স্টুডেন্ট দেখতে পাচ্ছি যে এখানে কোনো তুলনা হয়েছে যে এটা তুলনায় ওইটা এরকম ছিল? দেখেন তো ভাইয়া তুলনামূলক ভাবে। জি জি, আমি আখতারুজ্জামান সাহেব। ভাইয়া এটা আমি ডি ডি হবে। বলতে চাচ্ছি, হ্যাঁ, গিভিং ডিটেইলস অফ হাউ মাইক্রোবস কজ ডিজিজ। আচ্ছা, গিভেন ডিটেলস অফ হাউ, কিভাবে কিভাবে মাইক্রোব হচ্ছে গিয়ে রোগের কারণ হয়ে দাঁড়ায়। হ্যাঁ, এটার ব্যাপারে বিস্তারিত নাকি বলা হয়েছে। আমাকে একটু সময় এখানে দিন তো যদি ডিটেলস দেয় কনসিডার নাই করে। তো, এখানে জাস্ট একটা থিওরি ডিটেলসটা কি দিয়েছে? No, just this is আচ্ছা, all of us. ওখানে যদি আমরা একটু খেয়াল করি, এখানে বলেছে যে 200 বছর পর জানা গেছে, প্রমাণ পাওয়া গেছে যে এগুলোর কারণে কিন্তু রোগ ব্যাধি হয়। তখন থেকে আমরা জিনিসটাকে খারাপ ভাবে দেখা শুরু করছি, বাট এটা যে কিভাবে, হাউ, হ্যাঁ এক্স্যাক্টলি কিভাবে রোগ ব্যাধি হয় সেটার ব্যাপারে কি কোনো বিস্তারিত কথা এখানে বলেছে মাই ডিয়ার স্টুডেন্টস? জি না স্যার, ডিটেলস কোনো কিছু দেওয়া হয় নাই। দেওয়া হয়নি, রাইট? জাস্ট বলছে যে 200 বছর পাওয়ায় প্রমাণ পাওয়া গেছে যে আসলে এগুলোর কারণেও রোগ ব্যাধি হয়। কেমন? আচ্ছা বাই দ্য ওয়ে গাইস, আমরা যখন একটু একটু ভুল করবো এটা খুব স্বাভাবিক ভাবে নিবো আমরা। কেমন? ভুল করাটা খুবই স্বাভাবিক। আমি যদি চিন্তা না করি, আমি যদি ইফোর্ট না দিই, তো আমি শিখবো কোথা থেকে, রাইট? আর আমি যদি সবকিছু আজকে থেকেই পারতাম তাহলে আমি ক্লাসে কেন আসছি? আমি তো আজকে এক্সাম দিয়ে দিতাম। সো আমরা সবাই হচ্ছে গিয়ে কি করবো গাইস, সবাই হচ্ছে আমাদের সহপাঠীরা, আমরা যখন ট্রাই করবো সবাই ওনার জন্য একটা তালি দিব, সেটা ভুল হোক সঠিক হোক রিগার্ডলেস, বিকজ পারছি না না পারছি সেটা হচ্ছে বেশি যেটা ম্যাটার করে। সবাই একটু তালি দিত, সেটা হচ্ছে যে ভাইয়া আমি ট্রাই করছিলাম, ওকে আই ট্রাইড, দ্যাটস দ্য অনলি থিং দ্যাট ম্যাটার্স। ইভেনচুয়ালি কিন্তু আপনাদের স্কিল এমনিতে ডেভেলপ হয়ে যাবে, এটা কেউ থামাইতে পারবে না ইনশাল্লাহ, কেমন, আল্লাহর রহমত থাকলে। সো যেটা বলছিলাম যে এখানে, হ্যাঁ, আমরা যদি এক্সপ্লেনেশনটা একটু দেখি, and আপনাদের প্রশ্নের কারণেই কিন্তু আমরা এই জিনিসগুলো এখন আলোচনা করছি, এখন আমাদের সবার কাছে জিনিসটা ক্লিয়ার হচ্ছে। সো আপনাদেরকে আসলে স্পেশালি সবাইকে অ্যাপ্রিশিয়েট করতে হবে, ইভেন যখন আমরা ভুল করবো। কেমন গাইস? সো চলেন আমরা একটু যদি কন্টিনিউ করে এই জিনিসটা একটু দেখি। আসলে এটা আমরা দিতে পারছি না বিকজ প্রশ্নে বলতেছে যে ডিটেইলস অফ হাউ মাইক্রোবস কজ ডিজিজ, মাইক্রোবস কিভাবে রোগ ব্যাধির কারণ হয় সেটার ব্যাপারে বিস্তারিত বলা হয়েছে। এখন হয়েছে কি, আমাদের এখানে আসলে ভাই এ লাস্টে হবে তো জাস্ট এতটুকু বলছিলাম, হতে পারে রাইট? আমাদের, আমি এখনই কনফার্ম করলাম না, বাট লাস্টে দিয়ে দেখেন ওরা জাস্ট বলছে যে জিনিসটাতে প্রমাণ পাওয়া গেছে যে এগুলোর কারণে রোগ হয়, কেন হয়, কিভাবে হয়, এ ধরনের কোনো বিস্তারিত কিছু বলে নাই ওরা। সো এই জন্য আর কি আমরা এটাকে ইগনোর করছি। আমরা যদি বি নাম্বারটাকে যদি চিন্তা করি, এখানে ওভারঅল যদি চিন্তা করি, এখানে আলাদা করে কোনো কম্প্যারিজন কি করছে? ওরা জাস্ট সরাসরি বলছে যে প্রথমে হচ্ছে একজন মানুষ, আমরা প্রথমে বলছে যে আমরা এই জিনিসটা সম্পর্কে কিছু জানতাম না, ম্যাক্রোব যে একটা জিনিস আছে এটা সম্পর্কে তো আমরা কিছু জানতামই না। একজন হচ্ছে গিয়ে ডাচ লেন্স মেকার সর্বপ্রথম জিনিসটা আবিষ্কার করছে 1670 দশকে। উনি একটা মাইক্রোস্কোপ দিয়ে বাড়ির পাশের একটা নদী, মানে উনি ওইটা মাইক্রোস্কোপটা ওনার নিজের বানানো ছিল, ওইটা দিয়ে হচ্ছে বাড়ির পাশের একটা লেক থেকে এক ফোঁটা পানি এনে যখন চেক করছে তখন দেখছে যে আরে এটার মধ্যে তো অনেক কিছু আছে, তখন জিনিসটা আবিষ্কার হয়েছে। তারপরে হচ্ছে এটার এই আরো 200 বছর লাগছে এই জিনিসটা আরেকটু আবিষ্কার হতে, যে যে একটা গবেষণা থেকে যে এগুলার কারণে কিন্তু রোগ ব্যাধি হয়। কেমন? তো এই হচ্ছে কথাটা।
এখানে আমরা যদি একটু দেখি, এখানে কিন্তু কোথাও কোনো কম্প্যারিজন আলাদা করে করে নাই যে এটার সাথে এটা তুলনায় এরকম এরকম হয়েছে। হ্যাঁ, কোনো ওই ধরনের কম্প্যারিজন তো করেনি, তো বিও হবে না। আচ্ছা, এবার কারা কারা আমরা ফিল করছি যে এটা এ হবে, এখন তারা একটু হ্যান্ড রেজ করি তো, বা মেসেজ করি তো, যে হ্যাঁ এটা এ হবে, এখন আমরা সবাই এটা মনে করি এ হবে স্যার। এ হবে, তাই না? আচ্ছা, কারো কি কোনো এক্সপ্লেনেশন দেওয়ার কোনো আগ্রহ আছে, যদি এক্সপ্লেন করতেন যে এ কেন হবে? বিকজ এই যে আমরা হচ্ছে যেটা করছি যে না এখানে ডিসকভারি না, হোয়াট আলোচনা করা হয়েছে ডিসকভারি কিভাবে তৈরি হয়েছে এটা এখানে এক্সপ্লেন করা হয়েছে। স্টেপ স্টেপ বাই মানে এগিয়ে আসছে, একটা একটা করে স্টেপ করতে করতে, তারপরে 200 বছর পরে এটা বেশ বিষয় জানতে পারছে, যেটা একটা খারাপ কিছু। এক্স্যাক্টলি জিনিসটা আবিষ্কারের প্রসেসটাই আর কি ওরা আলোচনা করেছে, যে হ্যাঁ শুরুতে তো আমরা কিছু জানতামই না, পরে হচ্ছে ব্যান লিহুইক নামে একটা লোক হচ্ছে একটা নিজের তৈরি মাইক্রোস্কোপ দিয়ে পানিতে চেক করে দেখলো, আরে এখানে তো জিনিসটা আছে। হ্যাঁ, পরবর্তীতে আরো 200 বছর পরে জানা গেল যে হচ্ছে এগুলো থেকে রোগ ব্যাধিও হয়। মানে জিনিসটা হচ্ছে কিভাবে যে ডিসকভারিটা হচ্ছে এই জিনিসটা রিলেটেড, এই জিনিসটা নিয়ে আর কি শুরু থেকে বলতেছে যে আমি তো জানতামই না, ব্যান লিহুইক জিনিসটা আবিষ্কার করছে, আরো 200 বছর লাগছে যেগুলো থেকে রোগ ব্যাধি হয়, পুরো জিনিসটা। হ্যাঁ, তো ওই জিনিসটা এভাবে আলোচনা করতেছে, তো ওখান থেকে আর কি আমরা আন্ডারস্ট্যান্ড করলাম যে আচ্ছা এখানে ডিসকভারি ভাইয়া, প্রসেসটা নিয়ে কথা বলতেছে। হ্যাঁ, মানে রিসার্চ এক্স্যাক্টলি, এন্ড হ্যাঁ জি। ডেভেলপমেন্ট। কোশ্চেনের অ্যান্সারটা দেওয়ার আগে দুইটা অ্যান্সার নিয়ে আমি খুব মানে মানে একটা বিস্মিত ছিলাম যে আসলে আমার আসলে অ্যান্সারটা কোনটা হবে। প্রথমে ছিল ওখানে একটা এ ছিল আর ডিও ছিল। তো দেখা যাচ্ছে এক্সাম হলে গিয়ে যদি আমার এমন কনফিউশনে পড়ে যায়, তার মানে এইগুলো কিন্তু অনেকটা প্রায় সিমিলার, কাছাকাছি অনেকটা। তো যদি ওইভাবে প্র্যাকটিস করা না থাকে, বা বা ধরা গেল যে আমি এক্সাম দিচ্ছি, তো ওই সময় এমন একটা মনে হচ্ছে যে আমার সিমিলার হয়ে যাচ্ছে, তখন কি করবো? আসলে রেস্টুরেন্ট একটু আগে কিন্তু আমার এই হয়েছিল জিনিস, এ দ্যাটস আর ডি। ট্রু, রাইট? এটা কিন্তু একদম ট্রু। তো কথা হচ্ছে যে যদি খুব সিমিলার লাগে তখন কি করব, তখন অ্যান্সার গুলোকে বিস্তারিতভাবে পড়তে হবে। যে আমরা যে একটু আগে বলছিলাম যে আচ্ছা এটা ডি নাম্বারটা হবে না, এটা আমরা কিভাবে বলছিলাম যে এখানে বলতেছে ডিটেইলস অফ হাউ, কিভাবে হয়েছে সেটার বিস্তারিত। পরে আমরা চিন্তা করলাম যে আচ্ছা এখানে তো ডিটেইলস দেয় নাই, তো তখন আর কি আমরা ওই ক্লোজ আন্ডারস্ট্যান্ডিংটা থেকেই আর কি আমরা ডিসকভার করলাম যে না এটা মনে হয় ডি হবে না। রাদার আমরা তখন এতে গেলাম যে আচ্ছা যদি আমরা ওভারভিউটা নেই, একটা থার্ড আই মানে একটা ওভারঅল যে টপিকটা সেটাকে কনসিডার করি, তখন হচ্ছে দেখা যাচ্ছে যে এখানে তখন বোঝা যায় যে আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখানে ডিসকভারিটা নিয়ে কথা বলা হচ্ছে। এন্ড আরেকটা মজার ব্যাপার শেয়ার করি, সেটা হচ্ছে এই কোশ্চেনটা গোলটাই এটা, ওরা আপনাকে কি বলছে দেখেন, রাইটার 5 নম্বর প্যারাগ্রাফে কি করতেছে, মিনিং হচ্ছে 5 নম্বর প্যারাগ্রাফের মূল আলোচনার বিষয়টা কি, এটাই আপনার কাছে জানতে চাচ্ছে, বুঝছেন? ইনফ্যাক্ট আরো মজার ব্যাপার, এই যে এখানে দেখেন যে প্রথম প্যারাগ্রাফের মেইন পয়েন্টটা কি সেটা আলোচনা করতে বলছে, তার মানে হচ্ছে রাইটার আপনাকে মেইন পয়েন্টটা জানতে চাচ্ছে। তো এটা আমি একটু পরেই কথাটা বলতেই গেছিলাম, বাট এখন একটু যেহেতু কথা উঠছে বলে দিই। আইএলটিএস এর মাল্টিপল স্যার চয়েস সব কোশ্চেনে সময় কি এটা খুব স্যার এই কমন টাইপের কোশ্চেন একটা কোশ্চেন। গুলাতে এভাবে প্যারাগ্রাফের নাম্বার গুলা কি স্যার এভাবে দেওয়া থাকে সব সময়? আচ্ছা হ্যাঁ বলছি, এটাই বলছি, হ্যাঁ যে মাঝে মাঝে রাইটিং আইএলটিএস এর রিডিং মডিউলে মাল্টিপল চয়েস কোশ্চেন যেগুলো আসে, এই কোশ্চেন গুলাতে এই প্যাটার্নের কোশ্চেনটা খুব কমন, যে আপনাকে কোনো একটা প্যারাগ্রাফের নাম ধরে বলবে যে এই প্যারাগ্রাফটার মূল আলোচনার বিষয়টা কি। যেমন ধরেন এই যে এই দেখেন, দ্য ফার্স্ট প্যারাগ্রাফ টেলস আস অ্যাবাউট, প্রথম প্যারাগ্রাফে কি নিয়ে কথা বলছে, মানে সিম্পল কথা আপনার কাছে জানতে চাইছে প্রথম প্যারাগ্রাফের এটা মূল যদি আলোচনার বিষয়টা কি। মেনশন করা থাকলে তো স্যার আমাদের খুঁজতে একটু সহজ হবে, না তো এটা কোন প্যারাগ্রাফে আছে এটা খুঁজতেই তো অনেক টাইম লেগে যাবে। মেনশন হ্যাঁ করা দ্যাটস ট্রু, থাকাটা এটা যদি তো আমাদের জন্য যদি একটা প্লাস মেনশন না পয়েন্ট। করা থাকে তখন আমাদেরকে স্ক্যানিংটা করতে হয়, দ্যাটস ট্রু। কেমন আজকের যে প্যাসেজটা এখানে হচ্ছে ফর দ্য মোস্ট পার্ট ওরা হচ্ছে উল্লেখ করে দিছে, তখন এই জন্য সহজ হয়েছে। সহজ আসলে হয়েছে এতটুকু আমরা এত কনফিডেন্টলি বলতে পারবো না, বিকজ কোশ্চেনটা কিন্তু অত সহজ ছিল না, বাট তারপর আপনার পয়েন্টটা কিন্তু ভ্যালিড স্টুডেন্ট, যে হ্যাঁ ভাই খুঁজতে তো সহজ হবে। ওই তো এখন স্ক্যানিং আরেকটা থেকে বিষয় একটু লক্ষণীয়। স্ক্যানিংটা ছিল উদ্যোগ ছিল যে আমাদের কি স্ক্যানিং করতে হইতো, সেই জিনিসটা আজকে করতে হয়নি, জাস্ট এতটুকু। হ্যাঁ এক্স্যাক্টলি। আর আসলে সত্যি কথা বলতে স্ক্যানিং করাটা এগুলোর ক্ষেত্রে অনেক ইজি,
কেন বলছি, এই কোশ্চেন গুলো হচ্ছে একদম ধারাবাহিক ভাবে আসে, মানে একটার পর একটা একটার পর একটা, এভাবে 100% ধারাবাহিক ভাবে আসে, কখনো এলোমেলো করে আসে না। তো এই জন্য এগুলো স্ক্যান করাটা রিলেটিভলি ইজি। আর আপনারা হচ্ছে স্ক্যান করার সময় এই যে প্রশ্নের এই জায়গাটার মধ্যে আর কি দুই একটা কিওয়ার্ড নিয়ে এখান থেকে স্ক্যান করবেন। আম শিওর গাইজ, আমরা স্ক্যানিংটা নিয়ে যারা যারা হয়তো ফ্যামিলিয়ার না, আমাদের কাছে ভয় লাগছে, এন্ড আই প্রমিস গাইজ আপনারা ভয় পেয়েন না, বিকজ এমন না যে আমি আপনাদেরকে স্ক্যানিং করাবো না। ওকে, স্ক্যানিং করাতে করাতে আপনাদের মাথা খারাপ করে ফেলবো। বাট আজকে আপাতত আমরা একটু ওই জায়গাটাতে কম ফোকাস করছি, বিকজ আজকে আপনাদেরকে একটু মাল্টিপল চয়েসের যে বাকি অ্যাঙ্গেল গুলো আছে সেগুলো দিয়ে একটু আর কি ফোকাস করছি আজকে জাস্ট এই ক্লাসটাতে। হ্যাঁ, একটু ধৈর্য ধরেন, ফিউচারে কিন্তু আপনাদেরকে দেখবেন যে স্ক্যানিং এত করাবো ইনশাল্লাহ, স্পেশালি কিছু খুব ডেডিকেটেড ক্লাস আছে যেখানে আপনাদের হচ্ছে গিয়ে ইনশাল্লাহ এটা নিয়ে ভয়ও চলে যাবে, এটা নিয়ে সব আনফ্যামিলিয়ারিটি দূর হয়ে যাবে। আচ্ছা, হ্যাভিং সেড দ্যাট, এখন আমি একটু আগে যে কথাটা বলছিলাম সেটা নিয়ে একটু ব্যাক আসি। সেটা হচ্ছে আইএলটিএস এর মাল্টিপল চয়েস কোশ্চেন যেটা আছে, সেটাতে একটা কোশ্চেন প্যাটার্ন আছে যে কোশ্চেনটা খুব কমন। কেমন? দুইটা আছে আসলে। ওকে, এই দুইটা কোশ্চেন খুব কমন। তো এই দুইটা কোশ্চেন যদি আপনাদেরকে আমি দেখাই দিই স্টুডেন্টস, সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন, ঠিক আছে? সেটা হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন গুলোতে ওরা সবচেয়ে কমনলি দুইটা কথা জিজ্ঞেস করে। নাম্বার ওয়ান, 1 নাম্বার হোক, 2 নাম্বার হোক, 3 নাম্বার, অমুক প্যারাগ্রাফের মূল আলোচনার বিষয়টা কি, এটা ওরা জিজ্ঞেস করে। বুঝছেন? তো ওরা হচ্ছে ওয়ার্ডিংটা চেঞ্জ করে দিবে হয়তো আপনাকে, যাতে বেশি অবভিয়াস না হয়ে যায়, বাট মূল কথা এটাই জিজ্ঞেস করবে। খেয়াল করেন আপনারা একটু। ধরেন আমি অন্যান্য প্যারাগ্রাফ গুলোকে যদি আপনাদের কিছু এক্সাম্পল দেখাই, ধরেন এখানে বলতেছেন হোয়াট পয়েন্ট ডাজ দ্য রাইটার ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ, রাইটার হচ্ছে প্রথম প্যারাগ্রাফে কি পয়েন্ট মেক করেছে। সিম্পল কথা হচ্ছে মূল আলোচনার বিষয়টা কি প্রথম প্যারাগ্রাফে। এখানে দেখেন হোয়াট ইজ ডিসক্রাইবড ইন দ্য ফিফথ প্যারাগ্রাফ, ফিফথ প্যারাগ্রাফে কি বর্ণনা করা হয়েছে। মূল কথাটা হচ্ছে 5 নাম্বার প্যারাগ্রাফের সারমর্মটা কি, মূল আলোচনার বিষয়টা কি। তারপর যেমন ধরেন আমি যদি এরকম আপনাদেরকে মানে মাল্টিপল চয়েস কোশ্চেনের আপনারা বই খুলে জাস্ট কোনোদিন একটু খুলে দেখেন যে প্রত্যেকটা প্যাসেজে মাল্টিপল চয়েস কোশ্চেনে দেখি তো কি আসে, জাস্ট আপনি একটু খুলে দেখবেন। হ্যাঁ, যখন আপনি খুলে দেখবেন আপনি তখন রিয়েলাইজ করবেন আরে তাই তো, যে মাল্টিপল চয়েস কোশ্চেনে তো ঘুরে ফিরে এই কথাটাই জিজ্ঞেস করে। কি জিজ্ঞেস করে? যে অমুক প্যারাগ্রাফের মূল আলোচনার বিষয়টা কি। দেখেন এই যে এখানে বলতেছে হোয়াট ইজ দ্য রাইটার্স মেইন পয়েন্ট ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ, রাইটারের প্রথম প্যারাগ্রাফের মেইন পয়েন্টটা কি। ওয়ার্ডিংটা চেঞ্জ করে দিছে হয়তো সামান্য, বাট মূলত আপনাকে জিজ্ঞেস করতেছে যে প্যারাগ্রাফের মূল আলোচনার বিষয়টা কি। ওকে, এই যে দেখেন আরো জিজ্ঞেস করছে হোয়াট পয়েন্ট ডাজ দ্য রাইটার মেকিং ইন দ্য ফোর্থ প্যারাগ্রাফ, রাইটার ফোর্থ প্যারাগ্রাফে কি আলোচনা করতেছে। ওই যে ঘুরে ফিরে ওরাই বলতেছে যে রাইটারের মূল আলোচনার বিষয়টা কি। সো ফার্স্ট অফ অল এটা কারা আপনারা বুঝতে পারছি, একটু আপনারা কনফার্ম করবেন সবাই হ্যান্ড রেজ করে, ভাইয়া বুঝতে পারছি যে এটা খুব কমনলি আসে এবং এটা আপনারা কমন পাবেনই পাবেন। ওকে, অলমোস্ট লাইক 99% চান্স আছে আপনারা এই কোশ্চেনটা কমন পাবেন মাল্টিপল চয়েস আসলে, যে অমুক প্যারাগ্রাফের মূল আলোচনার বিষয়টা কি। কেমন? এই এক। আরেকটা কোশ্চেন আপনারা কমন পাবেনই, ওকে, ইকুয়ালি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনাকে একটা লোকের নাম দিয়ে বলবো যে এই লোকের এই টপিকটাতে আলোচনা মানে অপিনিয়নটা কি, এভাবে আপনাকে জিজ্ঞেস করবেন। কেমন? কথা কথা আপনাকে আমি যদি কিছু এক্সাম্পল দেখাই আর কি আপনাদের সহজ হবে বুঝতে। ধরেন আপনাকে বললো যে হোয়াট ইজ এস্টেলা প্যাচিদিস পয়েন্ট অফ ভিউ অফ নলেজ ইকোনমি, এস্টেলা প্যাচিদির নলেজ ইকোনমি নিয়ে পয়েন্ট অফ ভিউটা কি, মানে ওনার অপিনিয়নটা জানতে চাচ্ছে। অথবা আপনাকে ধরেন বললো যে ইন হিজ রিসেন্ট রিসার্চ ইওয়ান ম্যাকেগুয়ে কি বলছে, মানে মিনিং কথা হচ্ছে যে ইওয়ান ম্যাকেগুয়ে কি বলছে মানে কি, তার পয়েন্ট অফ ভিউটা কি, তার অপিনিয়নটা কি। ঘুরাই বলছে বাট কথা আসলে ওইটাই জিজ্ঞেস করছেন। এখানে দেখেন বলছে যে ইন দ্য সেকেন্ড প্যারাগ্রাফ রাইটার ইজ ইমপ্রেসড, রাইটার কোন জিনিসটা নিয়ে ইমপ্রেসড হয়েছে। ওয়ান্স এগেইন আমরা যদি একটু ক্লোজলি চিন্তা করি, এটা বেসিক্যালি এক ধরনের অপিনিয়নের বিষয় না, ফিলিংস, অ্যাটিটিউড, অপিনিয়ন, যে আমি এই জিনিসটা নিয়ে খুব ইমপ্রেসড, আমার অপিনিয়ন হচ্ছে জিনিসটা ইমপ্রেসিভ। সি, ওরা বেসিক্যালি আপনাকে জিজ্ঞেস করতেছে যে এই ভদ্রলোক এই জিনিসটা নিয়ে ইমপ্রেসড হয়েছে, ফিল করছে, তার অপিনিয়ন কি, ওই অ্যাঙ্গেলে যাচ্ছে ঘুরে ফিরে। আপনারা যদি দেখেন আরো বাকি কোশ্চেন গুলাতে, প্যাসেজ গুলাতে, এবং এটা আপনারা যে কোনো বই খুলে দেখেন কখনো দেখবেন এই সেম প্যাটার্নের কোশ্চেন পাবেন। এই যে দেখেন এখানে কি বলতেছে, হোয়াট ডাজ ইগোর গ্রসম্যান সাজেস্ট অ্যাবাউট ওয়াইজ ডিসিশন, ইগোর গ্রসম্যান ওয়াইজ ডিসিশন নিয়ে কি সাজেশন দিয়েছেন।
ওয়ান্স অ্যাগেন ওরা বেসিক্যালি জিজ্ঞেস করতেছে যে ইগর গ্রসম্যান নামে এই লোকের মতামতটা কি। ওকে, এই যে দেখেন আরো বলতেছে ইন দ্য থার্ড প্যারাগ্রাফ গ্রসম্যান ক্লেইমস দ্যাট, গ্রসম্যান বলেছে যে। তো সে যদি কিছু একটা বলে থাকে তাইলে সেটাই তার পার্টিকুলার অপিনিয়ন, রাইট? তো সেই অপিনিয়নটাই আমাকে ধরতে হচ্ছে। আপনারা সো গাইস আমি আর এখানে খুব বেশি দেখালাম না, বাট আপনারা হচ্ছে যে কোনো র্যান্ডম একটা বই খুলে যদি কখনো দেখেন যে মাল্টিপল চয়েস কোশ্চেনে কি কি টাইপের কোশ্চেন আসে, আমি আপনাদেরকে মোটামুটি গ্যারান্টি দিচ্ছি মিনিমাম 90% অফ দ্য টাইম, আমি একটু কমাই বলছি তাও জাস্ট টু বি সেফ, 90% অফ দ্য টাইম আপনারা এই দুটো কমন কোশ্চেন পাবেনই পাবেন। কারা কারা বুঝতে পারছি একটা হ্যান্ডেস করতে যেভাবে বুঝতে পারছি। এই আচ্ছা, তো এটা জানার বেনিফিটটা কি? ওয়েল, এই প্যাটার্নের কোশ্চেন গুলো আসলে তখন আপনারা আর কি একটু মেন্টালি রেডি থাকতে পারবেন, ধরে ফেলতে পারবেন যে ও ইদার আমার কাছে অপিনিয়ন জানতে চাচ্ছে, ও মেইন প্যারাগ্রাফের আলোচনা বিষয়টা জানতে চাইছে। আচ্ছা, সরকার সাহেব আরেকটা খুব ইম্পর্টেন্ট কথা তুলছেন, সেটা যদি একটু আপনাদেরকে অ্যান্সার করে দিই। মাল্টিপল চয়েস কোশ্চেন সব সময় ধারাবাহিকভাবে আসে, মানে প্রথম কোশ্চেনের অ্যান্সারটা আমরা এখানে পাইছিলাম, সেকেন্ড কোশ্চেনের অ্যান্সারটা দেখেন আমরা এখানে পাইছি, থার্ড কোশ্চেনের অ্যান্সারটা পরবর্তীতে নিচের দিকে পাইছি। তো সবসময় মাথায় রাখবেন ডিয়ার স্টুডেন্টস যে মাল্টিপল চয়েস কোশ্চেন গুলো কখনো সিকোয়েন্স ব্রেক করে আসে না। প্রশ্ন যেই ধারাবাহিকতায় আসে, অ্যান্সার গুলো প্যাসেজের মধ্যে সেই সেম ধারাবাহিকতায় আসবে। এটা কারা কারা বুঝতে পারছি একটু হ্যান্ডেস করতে বুঝতে পারছি এটা? ঠিক আছে, তো এগুলো কিন্তু খুব ইউজফুল ইনফরমেশন। কেমন যে আমার প্রশ্ন সিকোয়েন্স মেনটেন করে আসবে, একটা পর একটা আসবে, খুঁজতে বেশি কষ্ট হবে না। আর দ্বিতীয়ত হচ্ছে আমাকে অপিনিয়ন জানতে চাবে বা প্যারাগ্রাফের মূল থিমটা জানতে চাবে। এভাবে যদি ওভারঅল এই জিনিসগুলো আপনারা একটু মাথায় রাখেন, দেখবেন যে আপনাদের আন্ডারস্ট্যান্ডিংটা আরো ইজিয়ার হয়ে গেছে। কেমন এই আচ্ছা গেল। ওকে, সো এগুলো আমাদের মাল্টিপল চয়েস কোশ্চেন। এবার চলেন হচ্ছে আমরা একটু আমাদের নেক্সট কোশ্চেনটাতে যাই। কারা কারা নেক্সট কোশ্চেনটাতে যেতে আগ্রহী তারা একটু মেসেজ করুন তো যে ভাইয়া চলেন যাই দিকে আসি। ওকে, আচ্ছা এখানে কিন্তু কিছু ভোকাবুলারি আমি দিয়ে রাখছি। হ্যাঁ, এই ভোকাবুলারি গুলো আপনারা বাসায় বসে অবশ্যই শেষ করে ফেলবেন। যেমন পোটেন্ট শব্দটার মানে ছিল হচ্ছে গিয়ে যে শক্তিশালী। টিমিং উইথ, টিমিং মানে হচ্ছে একদম পরিপূর্ণ হয়ে থাকা। টাইনি শব্দটার অর্থ হচ্ছে গিয়ে খুব ছোট। কেমন? আর এন্ডিউস শব্দের অর্থ হচ্ছে টিকে আছে বা এখনো বর্তমানে আছে। যেমন এই যে এখানে বলছিল না যে তার একটা ব্যাড ইমেজ এখনকার দিনেও এন্ডিউর করতেছে, মানে হচ্ছে এখনকার দিনেও তার একটা খারাপ ইমেজ রয়ে গিয়েছে, টিকে আছে। কেমন এই অর্থে আর কি কথাগুলা বলছে। সবাই একটু ভোকাবুলারি গুলা নিজেদের সময়তে আপনারা হচ্ছে একটু সেলফ স্টাডি করে এগুলো অবশ্যই পড়ে রাখবেন। কেমন গাইস এই আচ্ছা চলেন আমরা একটু আমাদের নেক্সট কোশ্চেনটাতে যদি চলে যাই, তাহলে দেখি তো আমাদের নেক্সট কোশ্চেনটাতে কি বলছে। তো নেক্সট কোশ্চেনটা হচ্ছে একটা সামারি কমপ্লিশন। কেমন? সামারি কমপ্লিশনে এখানে একটা শূন্যস্থান পূরণ করতে হবে। এই শূন্যস্থান পূরণ গুলোতে দেখেন নিচে কিছু এবিসিডি অপশন দেওয়া আছে, তাই না? নিচে দেখেন কতগুলো এবিসিডি অপশন দেওয়া আছে। থ্যাংক ইউ গাইস বাই দ্য ওয়ে। তো এবিসিডি যে অপশন গুলো দেওয়া আছে, অনেক সময় হয় কি আমরা না এবিসিডি দেখে খুশি হয়ে যাই যে ভাই এটা মনে হয় ইজি হবে, বাট দ্যাটস আ ট্র্যাপ। ওকে গাইস, এইটা মোটেই ইজি টিজি কিছুই হয় না। ওকে, রাদার যখন যখন দেখবেন যে ভাই আমাকে মানে এবিসিডি দেয়া আছে, তখনই আপনি সিরিয়াস হয়ে যাবেন যে ভাই এটা তো সিরিয়াস হতে যাচ্ছে, এটা কঠিন হওয়ার একটা রিস্ক আছে। কেমন গাইস এই তো যাই হোক, এখন চলেন আমরা একটু কন্টিনিউ করি। ওকে, এটাকে একটু সিরিয়াসলি নিয়ে দেখি কি বলতেছে। এখানে বলতেছে ইয়ংস বুক argues that we should be more tolerant of microbes. ইয়াং এর বই থেকে হচ্ছে একটা বিষয় আর্গিউ করা হচ্ছে যে আমাদের মাইক্রোবস সম্পর্কে আরো সহনশীল হতে হবে। ওকে, টলারেন্ট মানে হচ্ছে গিয়ে সহনশীলতা। ওকে, টলারেন্স। আচ্ছা এখন ধরেন কথা কথা আপনি এক্সাম হলে আছেন, আপনি চিন্তা করলেন যে ভাই এই অ্যান্সারটা যে কোথা থেকে শুরু হবে এটা তো আমি কিছুই বুঝতে পারছি না। তখন আমরা একটু স্ক্যানিং এর হেল্প নিব। কেমন? কিভাবে স্ক্যানিং এর হেল্প নিব? আমরা এই প্রথম সেন্টেন্সটা থেকে যে কোনো দুইটা কিওয়ার্ড আর কি সিলেক্ট করব। ওকে, আচ্ছা প্রথমে দুইটা কিওয়ার্ড সিলেক্ট করব। আচ্ছা কিওয়ার্ড কোনগুলো হয়? লেটস সে নাউন, মেইন ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এগুলো আর কি কিওয়ার্ড হয়। তো যাই হোক, আমরা যদি একটু দেখি এখানে ইয়াং এর বুকটা আর হচ্ছে টলারেন্ট অফ মাইক্রোবস, এই শব্দগুলো যদি আমরা একটু প্যাসেজের মধ্যে গিয়ে স্ক্যান করি যে এই কোশ্চেনগুলো আছে কোথায়। তো গাইস আমাকে একটু সবাই মিলে স্ক্যান করে হেল্প করেন তো যে ইয়াংস বুক আর টলারেন্স এই দুইটা শব্দ এখানে কোথায় আছে।
ইয়াংস বুক অ্যান্ড টলারেন্স। হ্যাঁ, এই দুইটা শব্দ এখানে প্যাসেজের মধ্যে কোথাও পাওয়া যাবে কিনা দেখেন তো। ইয়াংস বুক অ্যান্ড টলারেন্স, এই যে এই প্রথম প্যারাগ্রাফের প্রথমে আছে। হ্যাঁ, ইয়াংস বুক অ্যান্ড টলারেন্স। তো আমরা হচ্ছে এভাবে আর কি প্রথম লাইনটা আগে আইডেন্টিফাই করে ফেলবো যে আচ্ছা এই শূন্যস্থানটা শুরু হয়েছে কোথা থেকে। কেমন, এই শূন্যস্থানটা শুরু হইলে কোথা থেকে আইডেন্টিফাই করে ফেলছে, ভালো কথা। ওকে, তো চলেন একটা কাজ করি, আগে একটু আপনাদেরকে এই প্যারাগ্রাফ দুটো আমি একটু পড়ায় আসি। হ্যাঁ, পড়ায় আসলে আপনাদের একটু হ্যান্ডেল করতে ইজি হবে, কারণ আমি জানি আপনারা সবাই এখানে দুর্বল স্টুডেন্ট। আমি এখনই আপনাদেরকে আজকে বেশি প্রেশার দিতে চাচ্ছি না, রাদার একটু সহজ করে পড়াই আপনাদেরকে। Guys, কারা কারা ফিল করেন যে ভাইয়া একটু আন্ডারস্ট্যান্ডিংটা দিয়ে সহজ করে পড়লে আপাতত আমার জন্য সহজ হবে, বেটার হবে, তার একটু হ্যান্ডেল করে তো। হ্যাঁ, ওকে। সো চলেন আমরা একটু এই প্যারাগ্রাফটা পড়ি, তারপর আপনারা সলভ করবেন। ওকে, এবার কিন্তু কোশ্চেন সলভ করা আপনাদের দায়িত্ব থাকবে ইনশাল্লাহ। হ্যাঁ, তো এখানে বলতেছে ইয়াংস বুক is in many ways a plea for microbial tolerance। তো বলতেছে যে ইয়ং এর যে বইটা আছে ইয়ং এর, এটা অনেক দিক থেকেই মাইক্রোবদের প্রতি একটা সহনশীল হওয়ার জন্য একটা আহ্বান, মানে সে আমাদেরকে আহ্বান করতেছে যে আমরা যাতে মাইক্রোবস গুলোর প্রতি সহনশীল হই। কেমন, টলারেন্স শব্দের অর্থ হচ্ছে সহনশীল। তারপরে সে আরো বলতেছে যে pointing out pointing out that while fewer than 100 species of bacteria bring disease, many thousands play a vital role in maintaining our health. Pointing out that while fewer than 100 species of bacteria bring disease, many thousands more play a vital role in maintaining our health. মানে বলছি কি যে তিনি যে জিনিসটাকে দেখাচ্ছেন, যে জিনিসটাকে পয়েন্ট আউট করছেন, দেখাচ্ছেন, সেটা হচ্ছে 100টারও কম ব্যাকটেরিয়া প্রজাতি আসলে মানুষের শরীরে রোগ সৃষ্টি করে, অথচ হাজার হাজার ব্যাকটেরিয়া আছে যেগুলো হচ্ছে আমাদের সুস্থ থাকার জন্য অত্যন্ত জরুরি ভূমিকা পালন করে। মানে আপনারা হয়তো জেনে থাকবেন যে সব ব্যাকটেরিয়া কিন্তু রোগ ব্যাধি ওকে ঘটায় না। হাজার হাজার ব্যাকটেরিয়া আছে যেগুলো আমাদের সুস্থ থাকার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে। আচ্ছা গাইস, ক্লাস করতে করতে কার কার হচ্ছে গিয়ে অনেক ক্লান্তি এসে পড়ছে, খিদা লেগে গেছে, তারা একটা হ্যান্ড রেজ করেন তো যে ভাই একদম খিদা লেগে গেছে, ক্লান্তি এসে পড়ছে। আই উইল বি অনেস্ট উইথ ইউ গাইস, আপনাদেরকে যে ইন্থুসিয়াজম নিয়ে ক্লাস করানোর ট্রাই করছি, আমার অবস্থা টাইট হয়ে আছে। হ্যাঁ, পুরো টায়ার্ড হয়ে গেছে, তাহলে আমি একটু পানি খেয়ে নিই প্লিজ। হ্যাঁ, পানি বলতে একটু জুস খেয়ে নিই, ওকে, জাস্ট টু রিহাইড্রেট মাইসেলফ। আপনারা খাওয়া দাওয়া করছেন কারা কারা গাইস, একটু মেসেজ করেন তো যে ভাই খাওয়া দাওয়া করছি, এনার্জেটিক আছে, শেয়ার করেন গাইস। রাতে খাওয়া দাওয়া করছেন সবাই? আচ্ছা, অলরাইট, ওকে, চলেন ওকে কন্টিনিউ করি। সো অলরাইট, ওকে, গুড গুড, নাইস। আচ্ছা, 1 সেকেন্ড গাইস, খাওয়া দাওয়া করেন না এখনো না? আচ্ছা, আই এম সো সরি গাইস, আপনারা খাওয়া দাওয়া করে নিন। ওকে, খাওয়া দাওয়া করে নিন, ক্লাসের পরে অবশ্যই না খেয়ে থাকেন না আর কি। আচ্ছা, আর সুমিয়া বলেছেন হচ্ছে 9টার আগে খেয়ে ফেলেছেন, এটা একটা হেলদি হ্যাবিট বাই দ্য ওয়ে, তাই না? রাতে আগে আগে খেয়ে ফেলা, আগে আগে ঘুমায় পড়া, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা চলুন ওকে, আমরা একটু কন্টিনিউ করি, না হলে সময় শেষ করতে পারবো না সময়ের মধ্যে। বলতেছে যে তিনি দেখাইছে বা তিনি পয়েন্ট আউট করতেছে যে 100রও কম প্রজাতির ব্যাকটেরিয়া কিন্তু আসলে রোগ ব্যাধি সৃষ্টি করে, অথচ হাজার হাজার ব্যাকটেরিয়া আছে যেগুলো আমাদের সুস্থ থাকার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আর কি পালন করে। তারপরে দেখি উনি আরো কি বলছেন, উনি বলতেছে দ্য বুক অলসো অ্যাকনলেজ দ্যাট আওয়ার অ্যাটিটিউড টুয়ার্ডস ব্যাকটেরিয়া ইজ নট আ সিম্পল ওয়ান। তো বলতেছে বইতে এটাও বলা হয়েছে যে আসলে আমাদের ব্যাকটেরিয়াকে আমরা যখন দেখি, সেটার আমাদের দৃষ্টিভঙ্গিটা আসলে খুব একটা সহজ দৃষ্টিভঙ্গি না। আমরা যে ব্যাকটেরিয়াটাকে যেভাবে দেখি, সেখানে আমাদের দৃষ্টিভঙ্গিটা একদম স্ট্রেট ফরওয়ার্ড সহজ না। We tend to see dangers posed by bacteria, yet at the same time we are sold yogurts and drinks that supposedly nurture friendly bacteria. তো বলতেছে আমরা সাধারণত ব্যাকটেরিয়ার ভয়ঙ্কর দিকটা দেখি, অথচ একই সময় বাজারে কিন্তু ফ্রেন্ডলি ব্যাকটেরিয়া আছে এরকম বলে ইয়োগার্ট আর ড্রিঙ্কস কিন্তু বিক্রি করা হয়। হ্যাঁ, ইয়োগার্ট মানে কি? ইয়োগার্ট মানে হচ্ছে কি ওই যে দই খাই না আমরা গাইস, ইয়োগার্ট মানে হচ্ছে দই। ঠিক আছে গাইস? আচ্ছা, তারপরে কি বলতেছে, ইন রিয়ালিটি
says Wong, bacteria should not be viewed as either friends or foes, villains or heroes. তো বলতেছে আসলে বাস্তবে কিন্তু হচ্ছে ইয়ং বলতেছে যে বাস্তবে ব্যাকটেরিয়াকে বন্ধু কিংবা শত্রু, ভালো কিংবা খারাপ কোনোটা ভাবেই দেখা উচিত না। হ্যাঁ, এটাকে ভালো কিংবা খারাপ কোনোভাবেই দেখা উচিত না। Instead, we should realize we have a symbiotic relationship that can be mutually beneficial or mutually destructive. মানে বলতেছে আমাদের একটা সিম্বায়োটিক রিলেশনশিপ আছে। সিম্বায়োটিক রিলেশনশিপ মানে হচ্ছে পারস্পরিক নির্ভরশীল সম্পর্ক। কেমন? সিম্বায়োটিক শব্দের অর্থ হচ্ছে পারস্পরিক নির্ভরশীল সম্পর্ক। মানে বলতেছে ব্যাকটেরিয়ার সাথে আমাদের একটা একজন আরেকজনের উপরে ডিপেন্ডেন্ট এই ধরনের একটা সম্পর্ক রয়েছে, যেখানে কখনো এটা আমাদের উপকারও আসতে পারে, কখনো এটা আমাদের ক্ষতির কারণও হয়ে দাঁড়াতে পারে। এই হচ্ছে ডিয়ার স্টুডেন্টস আমাদের প্রথম প্যারাগ্রাফটা। ন্যাচারালি এখানে কিছু ভোকাবুলারি আমাদেরকে শিখতে হবে, যেমন ধরেন আমরা টলারেন্স শব্দটা শিখছি। তারপর এখানে দেখেন বলছে ভাইটাল রোল। হ্যাঁ, ভাইটাল রোল মানে হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা। ওকে, গুরুত্বপূর্ণ ভূমিকা। এখানে আরেকটা শব্দ আছে যে দ্য বুক অলসো অ্যাকনলেজ মানে হচ্ছে কোনো কিছু স্বীকার করা। তো বলতেছে যে বই থেকে এই জিনিসটা আসলে মেনে নিচ্ছে, স্বীকার করতেছে। কেমন? অ্যাটিটিউড মানে হচ্ছে মনোভাব বা দৃষ্টিভঙ্গি, যেটা আমরা এখানে একটা ভোকাবুলারি ব্যবহার করছি যে আমাদের দৃষ্টিভঙ্গিটা কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড না। তারপর আরেকটা কথা বলছে যে সাপোজিটলি। এই সাপোজিটলি শব্দের অর্থ হচ্ছে যে বলা হয়ে থাকে বা ধারণা করা হয়ে থাকে, এই ধরনের শব্দটাকে আমরা সাপোজিটলি আর কি বলি। যেমন এখানে বলছে যে yogurts and drinks that supposedly nurture friendly bacteria, মানে হচ্ছে আমাদেরকে কিন্তু হচ্ছে দই বা ড্রিঙ্কস বিক্রি করা হয় যেগুলোতে ধারণা করা হয় যে ফ্রেন্ডলি ব্যাকটেরিয়া থাকে। হ্যাঁ, তো সাপোজিটলি মানে হচ্ছে বলা হয়ে থাকে বা ধারণা করা হয়ে থাকে। আপনারা খেয়াল করবেন যখন হচ্ছে দই বিক্রি করে তখন কিন্তু সবাই বলে না যে হচ্ছে এটার মধ্যে হচ্ছে ফ্রেন্ডলি ব্যাকটেরিয়া থাকে ইত্যাদি ইত্যাদি। তো এক্স্যাক্টলি, তো ওইটাকে আর কি সাপোজিটলি বলা হচ্ছে, মানে বলা হয়ে থাকে বা ধারণা করা হয়ে থাকে। আর ফাইনালি হচ্ছে নার্চার মানে হচ্ছে লালন পালন করা, সিম্বায়োটিক রিলেশনশিপ মানে হচ্ছে পারস্পরিক নির্ভরশীল একটা সম্পর্ক, কেমন একটা পার্টনারশিপের মতো আর কি। আচ্ছা, সবাইকে একটা কাজ করবো, 1 সেকেন্ডের জন্য এই ভোকাবুলারি গুলো যদি সবাই একটু ক্লোজলি দেখি, যে ভাইয়া ভোকাবুলারি গুলা একটু শিখে রাখেন। হ্যাঁ, এখনই শিখে রাখেন, ফিউচারে কাজে লাগবে। দেখছি। আচ্ছা, এখন চলেন আমরা দেখি এখান থেকে 2টা কোশ্চেন সলভ করে আসতে পারি কিনা। কেমন গাইস? সবাই যদি একটু ট্রাই করে আসি। কোশ্চেন গুলো প্লিজ আপনারা সবাই নিজেরাই সলভ করবেন। ওকে, যেহেতু আমি পড়াই দিছি, এখন আপনাদেরকে একটু ট্রাই করব। সো আমাদের দেখি এই লাইনে কি বলছে। মেনি ব্যাকটেরিয়ার কথা বলতেছে, মেনি হ্যাভ আ বেনিফিশিয়াল ইফেক্ট। অনেকেরই হচ্ছে বেনিফিশিয়াল ইফেক্ট আছে। and only a relatively small number lead to dash, এবং তুলনামূলকভাবে একটা স্মল সংখ্যার ভাইরাসই আর কি কোনো একটা কিছুর কারণ হয়ে দাঁড়ায়। তাহলে আমরা যদি একটু স্ক্যানিং করতে, বেনিফিশিয়াল ইফেক্ট কথাটা আমাদেরকে প্রথমে বের করব, রিলেটিভলি স্মল নাম্বার এই শব্দটাও বের করব, তুলনামূলকভাবে ছোট একটা সংখ্যা আর বেনিফিশিয়াল ইফেক্ট। তো মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই যদি একটু কাইন্ডলি আমরা একটু স্ক্যানিং করি এখন। ওকে, আমরা কিন্তু তখন স্ক্যানিংটা ওভাবে ধরি নাই, এখন কিন্তু আমরা একটু স্ক্যানিংটা প্র্যাকটিস করবো। হ্যাঁ, তো সবাই একটু আমাকে এই 2টা কিওয়ার্ড খুঁজে দেন তো, যে বেনিফিশিয়াল ইফেক্ট আর হচ্ছে অনলি আ স্মল নাম্বার, এই 2টা ওয়ার্ড আমাদের এই প্যারাগ্রাফের মধ্যে কোথায় আছে? ওকে, এই 2টা ওয়ার্ডকে কি দিয়ে রিপ্লেস করা হয়েছে? হ্যাঁ, বেনিফিশিয়াল ইফেক্ট আর হচ্ছে স্মল নাম্বার। ওকে, সবাই মাইক্রোফোনে এসে একটু শেয়ার করে তো গাইস। লেটস গো। সিম্পল ওয়ান দিয়ে স্মল নাম্বার প্রকাশ করে আছে, আর টুয়ার্ড টু এ ব্যাকটেরিয়া ইজ নট সিম্পল। হুম, সিম্পল ওয়ান দিয়ে মনে হয় স্মল নাম্বারটা স্যার ফিওয়ার দেন দিয়ে স্মল নাম্বার ফিওয়ার দেন এক্স্যাক্টলি ফিওয়ার দেন 100, 100 চেয়েও কম, তার মানে হচ্ছে স্মল নাম্বার। 100 চেয়ে কম মানে কি? স্মল নাম্বার। আচ্ছা, এবার হচ্ছে বেনিফিশিয়াল ইফেক্ট কথাটাকে প্যারাফ্রেজ করে প্যাসেজের মধ্যে কি বলছে একটু যদি আমরা খেয়াল করি। আচ্ছা, একটু ছোট্ট হিন্টস দিয়ে দিচ্ছি। হ্যাঁ, বেনিফিশিয়াল ইফেক্টস কথাটাকে প্যারাফ্রেজ করে এই লাইনের মধ্যে কিছু একটা বলা হয়েছে, সেটা একটু ধরে দেন তো। Vital role
play a vital role beneficial. আচ্ছা, ওকে, নাইস, ভেরি নাইস। এই যে দেখেন, ফার্স্ট অফ অল 100টারও কম যেটা আছে, 100রও কম সেটা হচ্ছে স্মল নাম্বার, তাই না? 100রও কম মানে কি? স্মল নাম্বার। আর ওকে, ফিউয়ার দেন 100 মানে হচ্ছে স্মল নাম্বার। আর এটা আমাদের সুস্থ থাকার জন্য অত্যন্ত জরুরি ভূমিকা পালন করে। খেয়াল করবেন, আমি হয়তো আগে থেকে পয়েন্ট আউট করে রাখছি, হাইলাইট করে রাখছি। প্লে আ ভাইটাল রোল ইন মেইনটেইনিং আওয়ার হেলথ। তো কোনো একটা কিছু যদি আমাদের স্বাস্থ্যের জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, সুস্থ থাকার জন্য কোনো একটা কিছু যদি আমরা সুস্থ থাকার জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, তাহলে গাইজ আমাকে প্রশ্নের অ্যান্সার দিয়েন তো, যে ওই জিনিসটা কি আমাদের জন্য ভালো কিছু নাকি খারাপ কিছু? ওইটা আমাদের জন্য ভালো কিছু, এটা আমাদের জন্য উপকারী কিছু, বেনিফিশিয়াল। তাই কিনা গাইজ? এক্স্যাক্টলি, বেনিফিশিয়াল। তো ওখান থেকে আর কি আমরা অ্যান্সারটা পেয়ে গেছি। অ্যান্সারটা না, মানে আমরা কিওয়ার্ডটা ম্যাচ করছি এই লাইনটাতে। এখনো কিন্তু গাইজ আমরা অ্যান্সার পাইনি। তো অ্যান্সারটা আমরা একটু পড়বো। অ্যান্সারে আমাদের প্রশ্নে কি বলছে আগে সেটা একটু পড়ে আসি। প্রশ্নে বলতেছে অনেকগুলারই বেনিফিশিয়াল ইফেক্ট আছে। আচ্ছা, অনলি আ স্মল নাম্বার লিড টু ড্যাশ, কিন্তু জাস্ট খুব অল্প সংখ্যক কিছু জিনিসের কারণে, কিছু ব্যাকটেরিয়ার কারণে কি হয়? ওকে, অল্প সংখ্যার ব্যাকটেরিয়ার প্রজাতির কারণে কোন জিনিসটা হয় সেটা একটু সবাই আমাকে পয়েন্ট আউট করেন তো, কি হয়? ইলনেস, ফিউয়ার দেন 100 কি করে? ফিউয়ার দেন 100 স্পিসিস হচ্ছে রোগ ব্যাধি নিয়ে আসে, ব্রিংস ডিজিজ, তাই না? ফিউয়ার দেন 100 স্পিসিস কি করে? রোগ সৃষ্টি করে। তাহলে অ্যান্সারটা কি হবে? কোন দিকে জিনিসটা নিয়ে যায়? রোগের দিকে নিয়ে যায়, রোগের দিকে নিয়ে যায়। আচ্ছা, এবার আমাকে বলেন যে রোগের দিকে যদি নিয়ে যায়, তাহলে এখান থেকে কোন অ্যান্সারটা হবে? ABCD ইলনেস। ইলনেস, জি হবে। জি। জি, এক্স্যাক্টলি মাই ডিয়ার স্টুডেন্টস, অ্যান্সারটা হবে জি। ওকে, তাই না? এত ইজি ছিল না কিন্তু, তাই না গাইস? যথেষ্ট চ্যালেঞ্জিং ছিল আই থিংক। আচ্ছা, কার কার কাছে মনে হচ্ছে যে ভাই অত চ্যালেঞ্জিং ছিল না, তাহলে একটু হ্যান্ড রেজ করি তো। না ঠিক আছে, সমস্যা নেই। ভাই আপনি বুঝাই দেওয়া তো ইজি হয়েছে, না বুঝালে ইজি হতো না। চ্যালেঞ্জিং ছিল। স্যার একটা কথা আমরা বলি। তো আসলে জি জি প্লিজ বলুন না। ফার্স্ট অফ অল যখন ফার্স্টেই সেন্টেন্সটা পড়েছিলাম, আনসারটা আমার কাছে এটাই মনে হয়েছিল, কিন্তু আমি গেস করে বলছিলাম, বাট আমি শিওর ছিলাম না। এমন করে গেস করে তো দেওয়া যাবে না, তাই না স্যার? না রেস্টুরেন্ট আমরা গেস করে যখন দিব তখন হচ্ছে গিয়ে রিস্কি হয়ে যায়, এন্ড ফর দ্য মোস্ট পার্ট অ্যান্সার ভুল হওয়ারও রিস্ক থাকে। আমরা গভর্নমেন্ট কখনো এক্সামের মতো। এক্স্যাক্টলি। কি এক্সামের মতো বললেন? স্যার গভর্নমেন্ট পাবলিক এক্সাম লাইক ও আচ্ছা আচ্ছা, জব। বুঝতে পারছি। আই হ্যাভ নো এক্সপিরিয়েন্স উইথ দ্যাট, তো ওইটার কথা জানি না, আপনার হয়তো এক্সপিরিয়েন্স আছে। বাট হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে এখানে মেইন বেসলাইন যেটা, সেটা হচ্ছে যে আমরা আসলে হ্যাঁ এটা করতে পারবো না। কেমন? আমরা হচ্ছে যে আম, হচ্ছে অনুমান করে যদি অ্যান্সার দিই তাহলে অ্যান্সার ভুল হওয়ার চান্সেস, আমরা কোনোদিনও অনুমানের উপরে নির্ভর করে অ্যান্সার দিব না। আমরা গ্র্যাজুয়ালি অল্প অল্প করে আমাদের ল্যাঙ্গুয়েজটাকে আন্ডারস্ট্যান্ড করার ক্ষমতাটা বাড়াবো। এই যে কাজটা আমরা এখন বসে বসে হাতে কলমে করতেছি, আমরা প্রত্যেকটা লাইন পড়তেছি, সেটার মানেটা বুঝতেছি, সেখানকার ভোকাবুলারি শিখতেছি, সেই কোশ্চেনটা সলভ করতেছি। কোশ্চেনটা সলভ করাটাও আমরা হাতে কলমে যেহেতু করছি, আমাদের ব্রেইনটা আস্তে আস্তে ট্রেন হচ্ছে, তাই না গাইস? আমাদের ব্রেইনটা আস্তে আস্তে ট্রেন হচ্ছে যে হাউ টু ফাইন্ড অ্যান অ্যান্সার, হোয়াট ইজ দ্য প্রসেস বিহাইন্ড ইট। কেমন? এই কমপ্লিট আন্ডারস্ট্যান্ডিংটা নিয়ে আমরা যখন এক্সামে যাব, তখন ইনশাল্লাহ আপনারা চান্সের উপরে কোনো কিছু ফেলে আসবেন না। তখন আপনারা হচ্ছে 100% কনফিডেন্স নিয়ে অ্যান্সার দিয়ে আসবেন যে ভাই আমার অ্যান্সার হয়েছে, আই নো আমার অ্যান্সার ডেফিনেটলি হয়েছে। কেমন? এটা কিন্তু খুব চমৎকার। ওকে গাইস, এই আচ্ছা আসেন আমরা একটু কন্টিনিউ করি। সো এর পরের কোশ্চেনটাতে যদি আমরা একটু চলে যাই, বলতেছে and although it is misleading to think of microbes as friendly, যদিও হচ্ছে মাইক্রোবস গুলোকে ফ্রেন্ডলি হিসেবে ভাবাটা একটু মিসলিডিং হবে, we should
স্টপ থিঙ্কিং অফ দেম অ্যাজ দি এনিমি। আমাদের তাদের সম্পর্কে শত্রু হিসেবে তাদেরকে চিন্তা করাও বন্ধ করা উচিত। ইনফ্যাক্ট উই শুড অ্যাকসেপ্ট দ্যাট, এবং আমাদের এরপরে অ্যাকসেপ্ট করা উচিত, মেনে নেওয়া উচিত, আওয়ার রিলেশনশিপ উইথ মাইক্রোবস, আমাদের ক্ষুদ্র জীবাণুগুলোর সাথে যে সম্পর্কটা, ইজ ওয়ান বেসড অন, এটা হচ্ছে কিসের উপরে বেস করা। তো ডিয়ার স্টুডেন্টস, এখানে কিন্তু হচ্ছে আন্ডারস্ট্যান্ডিংটা খুব ম্যাটার করে। আমাদের এখানে আমি একটু আপনাদেরকে হেল্প করি, আমাদের প্যাসেজে যে কথাটা বলছিল পরবর্তীতে সিম্বায়োটিক রিলেশনশিপ হতে পারে। পার্টনারশিপ। আচ্ছা হ্যাঁ, আমি একটু আপনাদেরকে হেল্প করি, তো দেখি দেখেন ওকে সবার জন্য। বলতেছে যে আমরা ব্যাকটেরিয়ার যে বিপদটা সেটাকে দেখি, ওকে না এখান থেকে না, সরি, আমরা যদি একটু নিচে থেকে পড়ি এখান থেকে অ্যান্সারটা পাওয়া যাচ্ছে। তো বলছে বাস্তবে ইয়ং বলতেছে ব্যাকটেরিয়াকে হচ্ছে বন্ধু হিসেবেও দেখা উচিত না, ভিলেন কিংবা হিরো হিসেবেও দেখা উচিত না। কেমন বলতেছে কি, যে ইয়ং বলছে ব্যাকটেরিয়াকে বন্ধু কিংবা শত্রু, ভালো কিংবা খারাপ এভাবে দেখা উচিত না। ইনস্টেড উই শুড রিয়ালাইজ উই হ্যাভ আ সিম্বায়োটিক রিলেশনশিপ, মানে হচ্ছে আমাদের একটা পারস্পরিক নির্ভরশীল সম্পর্ক রয়েছে, এভাবে আমাদেরকে জিনিসটা দেখতে হবে। দ্যাট ক্যান বি মিউচুয়ালি বেনিফিশিয়াল অর মিউচুয়ালি ডিস্ট্রাকটিভ, যেটা হচ্ছে উভয় পক্ষের জন্য লাভজনক বা উভয় পক্ষের জন্য ক্ষতিকর হতে পারে, এভাবে আর কি কথাটা বলছে। তো যদি ওভারঅল মিনিংটা তাই হয়, তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট এবার আমাকে বলেন যে তাদের সাথে আমাদের রিলেশনশিপটা আসলে কিসের উপরে বেস করা। পার্টনারশিপ স্যার। পার্টনারশিপ বায়োটিক পার্টনারশিপ রিলেশনশিপ তাদের সাথে আমরা মেনটেইন করছি, তাই কি না গাইস? তাই। অলরাইট গাইস, এটা কারা কারা বুঝতে পারছি তারা একটু মেসেজ করে, তো যে ভাই বুঝতে পারছি। এন্ড যদি না বুঝতে পারেন কোনো সমস্যা নাই, প্রশ্ন করে ফেলেন, ওকে আমরা না হয় একটু আলোচনা করব। এন্ড গাইস প্লিজ, ওকে আমরা কেউ কখনো লজ্জা পাবো না, আমাদেরই ক্লাস, আমরা শিখতেই আসছি, সবাই আমরা ম্যাচিউর স্টুডেন্ট, কেমন কিসের লজ্জা, রাইট? না পারাটাই তো স্বাভাবিক, পারলে না ওটা আনন্যাচারাল, ওকে, যে আপনি ওকে স্টুডেন্ট হিসেবে সব পারেন, দ্যাটস আ লিটল বিট আনন্যাচারাল, ওকে, না পড়াটা হচ্ছে স্বাভাবিক, ওকে। সো দ্যাটস, আপনারা যখন ইফোর্ট দিবেন ওইটা সবচেয়ে বেশি কাউন্ট করে, আমি বারবার করে বলছি, আমরা কখনো লজ্জা ফিল করবো না, হ্যাঁ আমরা ট্রাই করবো, ভুল হলে দেখা যাবে, ওকে, কোনো ব্যাপার না। আচ্ছা, ইন এনি কেস চলেন আমরা তাহলে একটু কন্টিনিউ করি। থ্যাংক ইউ গাইস। সো এখন হচ্ছে আমরা আরো দুইটা শূন্যস্থান আছে, এই দুইটা শূন্যস্থান আর কি পূরণ করবো, কেমন? তো দেখি তো, এই পরের দুইটা শূন্যস্থান পূরণ করার জন্য অবশ্যই স্টুডেন্টস আমাদেরকে হচ্ছে পরের প্যারাগ্রাফটা আগে বুঝে আসতে হবে, হ্যাঁ ওই মিনিংটা বুঝতে হবে। তো চলেন আমি একটু আপনাদেরকে আগে মিনিংটা বোঝাই, তারপর কোশ্চেন আপনারা সলভ করেন। প্যারাগ্রাফ 7 যেটা আর কি, দেখি প্যারাগ্রাফ 7 কি বলছে। প্যারাগ্রাফ 7 বলতেছে, what then do these millions of organisms do? ওকে, বলতেছে যে তাহলে এই মিলিয়নস অফ মাইক্রোবস গুলো, অর্গানিজমস গুলো, এগুলো আসলে করেটা কি, এগুলোর কাজটা কি, কেমন, হোয়াট আর দ্য ফাংশনস অফ দিস থিংস, এরা কি করে, তাই না, এরা কি করে? তো বলতেছে দ্য অ্যান্সার ইজ প্রিটি মাচ এভরিথিং, উত্তরটা হচ্ছে এরা প্রায় সবকিছুই করে। দ্য অ্যান্সার ইজ প্রিটি মাচ এভরিথিং, উত্তরটা হচ্ছে এরা প্রায় সবকিছুই করে, ওকে। আচ্ছা, অর্গানিজম মানে হচ্ছে জীব, জীবাণু, এগুলাকে। তো যাই হোক, তারপর বলতেছে নিউ রিসার্চ ইজ নাও আনরাভেলিং দ্য ওয়েজ ইন হুইচ ব্যাকটেরিয়া এইড ডাইজেশন, regulate our immune systems, eliminate toxins, produce vitamins, affect our behavior, even combat obesity. অনেক লম্বা সম্ভব একটা সেন্টেন্স বলছে, আমরা যদি একটু সহজ করে দেখি এখানে কি বলছে। New research is unraveling in the ways in which bacteria aid digestion. মানে নতুন গবেষণায় দেখা যাচ্ছে যে আনরাভেল করা মানে কি, আনরাভেল শব্দটার মানে হচ্ছে যে কোনো কিছু ব্যাখ্যা করা হচ্ছে, উন্মোচন করা হচ্ছে, মানে জিনিসটা কিভাবে হয় সেই জিনিসটাই আর কি ব্যাখ্যা করা হচ্ছে, কেমন, খুব অ্যাডভান্স লেভেলের একটা ওয়ার্ড, প্লিজ সবাই এগুলো শিখবেন। তো নিউ রিসার্চ থেকে দেখা যাচ্ছে, জিনিসটা উন্মোচন হচ্ছে, দ্যাট ব্যাকটেরিয়া, ওকে, ইজ আনরাভেলিং ইন ওয়েজ ইন হুইচ ব্যাকটেরিয়া এইড ডাইজেশন। এইড ডাইজেশন মানে হচ্ছে ব্যাকটেরিয়া কিন্তু আমাদের হচ্ছে খাবার ডাইজেস্ট করতে হেল্প করে, ওকে। ডাইজেশন মানে হচ্ছে আমরা যে হচ্ছে গিয়ে করি না, ওই যে খাবার হজম করি না, ওইটার কথা বলছি, হ্যাঁ এক্স্যাক্টলি কথা বলছে, ওইটাতে আমাদেরকে হচ্ছে সহায়তা করে। এইড করা মানে হচ্ছে গাইস সহায়তা করা। তো যাই হোক, ওরা হচ্ছে আমাদেরকে খাবার হজম করতে সহায়তা করে,
তারপরে বলতেছে রেগুলেট আওয়ার ইমিউন সিস্টেমস। রেগুলেট আওয়ার ইমিউন সিস্টেম মানে হচ্ছে ইমিউন সিস্টেমটাকে নিয়ন্ত্রণ করা। রেগুলেট করা শব্দের অর্থ হচ্ছে কোনো কিছুকে, রেগুলেট শব্দের অর্থ কি গাইস? রেগুলেট শব্দের অর্থ হচ্ছে নিয়ন্ত্রণ করা। এইড শব্দের অর্থ হচ্ছে সহায়তা করা। কেমন? এই যে আমরা বলছিলাম না এইড ডাইজেশন, এইড ডাইজেশন মানে হচ্ছে যে আমাদের হজমে সহায়তা করে। আর রেগুলেট আওয়ার ইমিউন সিস্টেমস মানে হচ্ছে যে আমাদের ইমিউন সিস্টেমটাকে নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে। তারপর আরো কি বলছে? আরো বলতেছে যে এলিমিনেট টক্সিনস, এবং শরীর থেকে হচ্ছে মানে টক্সিন বের করে ফেলে, বিষাক্ত পদার্থ বের করে ফেলে। তারপরে প্রডিউস ভাইটামিনস, ভাইটামিনস তৈরি করে। এফেক্ট আওয়ার বিহেভিয়ার, আমাদের বিহেভিয়ারের উপরে প্রভাব ফেলে। ইভেন কমব্যাট অবেসিটি, এবং অবেসিটি কমাতেও হচ্ছে আমাদেরকে সহায়তা করে। অবেসিটি শব্দের অর্থ হচ্ছে গিয়ে মোটা হয়ে যাওয়া। কেমন? অবেসিটি মানে কি গাইস? অবেসিটি মানে হচ্ছে গিয়ে মোটা স্থূলতা। হয়ে যাওয়া। হ্যাঁ, এক্স্যাক্টলি। অবেসিটি মানে হচ্ছে ধরেন কেউ যখন মোটা হয়ে যায় তখন ওটাকে আমরা অবিজ বলি, অবেসিটি বলি। কেমন? আপনাদেরকে যদি আমি একটা ছবি দেখাই, আমার মনে হয় আপনারা জিনিসটা আরো একটু পিকচার করতে পারবেন সুন্দরভাবে। কেমন? দেখেন তো, এই যে এই ছবি, এই যে অবেসিটি মানে হচ্ছে দিস। ওকে, যারা যারা ফিল করছেন যে ভাইয়া আমি ওভার সাইজ হয়ে গেছি, তারা হচ্ছে অবেসিটির হচ্ছে প্রবলেম ফেস করছিলেন। হ্যাঁ, এই আমার বিয়ের আগে আমার বউ বলতেছিল, আমার ওয়াইফ আর কি বলতেছিল যে হচ্ছে তোমার পেট বড় হয়ে গেছে। ওকে, খুব লাভিংলি বলছিল, ওকে, মানে খোঁচা মেরে বলে নাই, বাট দুষ্টামি করে বলতেছিল আর কি। ওকে, এন্ড দেন আই হ্যাড টু ডু সাম ওয়ার্কআউটস, ওকে, টু ইমপ্রেস মাই ইনলজ, বিকজ ইনলজরা আসতেছিল এটসেট্রা। ওকে, মানে আমার ওয়াইফ তো পছন্দ করতো, অতটুকু আমার কনফিডেন্স ছিল। ওকে, বাট দেখা গেল কেউ কমেন্ট করে বসলো যে ওকে এটসেট্রা। সো ইন এনি কেস গাইস, হোপফুলি আপনারা সবাই এগুলা থেকে তো সেফ ছিলেন স্যার, আশা করি। জি। স্যার অবিসিটির অপোজিট অ্যান্টোনিম কি? অবিস মানে হচ্ছে যে বেসিক্যালি মোটা হয়ে যাওয়া। কেমন? অবিসিটি মানে হচ্ছে মোটা হয়ে যাওয়া, মোটা হওয়া। হ্যাঁ, এই অবিস মানে হচ্ছে মোটা। এটার অপোজিট কি? স্লিম, বেশি স্লিম হয়ে যাওয়া, স্লিম। স্লিম বাস। বা আন্ডারওয়েট থাকা, ওইটাকে আমরা ই বলি আর কি। হ্যাঁ, অবিজের থিন, অপোজিট বলি। থিন কি বলা যাবে? থিন কি কি বলা বলা যাবে যাবে? ডিস্ট্রা? থিন কি বলা যাবে? doesn't sound like the most accurate antonym. শব্দটা কি বলছিলেন ডিস্ট্রা, একবার বলুন তো। থিন, পাতলা, পাতলা বা চিকন। চিকন, একদম পাতলা। narrow পাতলা I'm thin। not sure, আমি আস্ক করছি। স্লিম বলা যায় আর কি। হ্যাঁ, স্লিম বলা যায়, পাতলা, স্লিম বা আন্ডারওয়েট এগুলো বলা যায়। ওকে, এগুলো সবচেয়ে ভালো অ্যান্টোনিম হয় আর কি। হ্যাঁ, মানে রোগা যেটাকে বলা যায়। বলে আর কি, রোগা যেটাকে বলে আর কি। হ্যাঁ, Not রোগাও বলা যায়, স্লিম তো রোগাও বলা স্মার্টলি যায়। প্রেজেন্ট, স্লিম তো স্মার্টলি প্রেজেন্ট করা। ওকে, মেবি। I'm হ্যাঁ, not sure. Okay, দেখা যাবে। ওয়েল, আমার মনে হয় সবচেয়ে ভালো হবে হচ্ছে স্লিমটা। হ্যাঁ, অবিসের অপোজিট হবে হচ্ছে স্লিম, কিংবা লেটস সে আন্ডারওয়েট যেটাকে আমরা বলি। ওকে, এগুলো হচ্ছে অবজের অ্যান্টোনিম হবে। আমরা একটু করতে পারি। হ্যাঁ, দাঁড়ান তো স্লিমলেস, সার্চ করে। আন্ডারওয়েট, লিনলেস। স্লিমটা তো আমরা স্যার মানে যেটা মিডল ওইটাকে বুঝি, যে আচ্ছা, একদম দাঁড়ান তো আমরা একটু চ্যাট অবেসিটিও জিপিটি না তে জিজ্ঞেস করি। হ্যাঁ, থিনও না। ওকে, হ্যাঁ, ওকে, লেটস সে আমরা সিনোনিমস এন্ড অ্যান্টোনিমস লিখে যদি একটু সার্চ করি, সিনোনিমস এন্ড অ্যান্টোনিমস ফর অবিস। ওকে, দেখি সিনোনিমস হচ্ছে এই যে ওভারওয়েট, ফ্যাট, চাবি, প্লাম্প, এগুলা হচ্ছে। আর অ্যান্টোনিম এই যে, হ্যাঁ, থিন বলতে পারি। হ্যাঁ সিস্টার, অফকোর্স আপনি যেটা বলছিলেন, স্লিম, থিন, লিন, স্কিনি, ওকে, স্লেন্ডার, আন্ডারওয়েট। অ্যাকচুয়ালি স্যার, আমি যেটা মানে চাচ্ছিলাম সেটাই স্কিনি হওয়া উচিত, কারণ স্কিনি নেগেটিভ অর্থে ঠিক বোঝাচ্ছে, যেমনটা বোঝাচ্ছে অবিস, আর এটা হচ্ছে হ্যাঁ, হ্যাঁ, স্কিনি, হ্যাঁ, হ্যাঁ। রোগা, মানে যেটাকে বলে ওই যে হাড়, লাইক কেমন একটা বাংলা শব্দ, খুব সুন্দর। বুঝতে পারছি, মানে আপনি যেটা হচ্ছে বলছেন যে আমরা যখন অবিজ বলতেছি, আমরা আসলে একটু ক্রিটিক্যাল জি। সেন্স থেকে বলতেছি, রাইট? যে তুমি মোটা হয়ে গেছো, অবিজ হয়ে গেছো। কেমন? ওটা এক্সেসিভ। অ্যাকচুয়ালি, হ্যাঁ, এক্স্যাক্টলি। জি। হ্যাঁ, ওটা একটা নিউট্রাল ল্যাঙ্গুয়েজ না, ওটা একটু নেগেটিভ ল্যাঙ্গুয়েজ। তো আপনি বলছিলেন যে এটার একটা অপোজিট নেগেটিভ ল্যাঙ্গুয়েজ যেমন হতে পারে স্কিনিটা। স্কিনিটাও তো আমরা জি। একটু নেগেটিভ সেন্সে ব্যবহার করি, থ্যাংক ইউ স্যার। ইনফর্মাল সেন্সে। জি।
আচ্ছা রেস্টুরেন্ট, থ্যাংক ইউ। চলেন তাহলে আমরা একটু কন্টিনিউ করি। ওকে, এটার অ্যান্সার তো পেয়ে গেছেন। এই ধরনের অ্যান্সার গুলো আপনারা চ্যাট জিপিটি থেকে এমনিতেও অন্য সময় নিতে পারবেন। কেমন? আই থিঙ্ক টেকনোলজিটা আসলে এখনকার দিনে খুব ভালো করছে, বিকজ টেকনোলজির কারণে আমরা সবকিছু খুব ইজিলি অ্যাক্সেস করতে পারি। এন্ড আপনারা সবাই প্লিজ টেকনোলজিটা ইউজ করেন। ওকে, ইউ শুড ইউজ ইট, টেক অ্যাডভান্টেজ অফ ইট। আচ্ছা গাইস, ওকে, এনিওয়ে আমরা একটু কন্টিনিউ করি। 10:35 বেজে গেছে, চলেন এই শূন্যস্থানগুলো একটু শেষ করি। তো যেটা বলছিলাম যে আমাদের হচ্ছে এরপরে যদি আমরা একটু দেখি, আহ এই প্যাসেজটা একটু কমপ্লিট করি। কেমন? তো বলতেছে আচ্ছা, নতুন গবেষণায় দেখা গেছে যে এটা আমাদের শরীরে ডাইজেশনে এইড করে মানে হেল্প করে, রেগুলেট করে মানে হচ্ছে ইমিউন সিস্টেমকে, মানে আমাদের ইমিউন সিস্টেমকে কন্ট্রোল করতে হেল্প করে। তারপরে আরো বলতেছে শরীর থেকে টক্সিন বের করে দেয় হচ্ছে, তারপরে ভাইটামিন তৈরি করে, প্রডিউস ভাইটামিনস বলছে না, প্রডিউস মানে হচ্ছে তৈরি করা ভাইটামিনস, আর আমাদের ব্যবহারের উপরেও প্রভাব ফেলে এবং আমরা মোটাও হয়ে যাই। এগুলো এগুলো বলতেছে আর কি এখানে। তো তারপরে বলতেছে দে অ্যাকচুয়ালি হেল্প আস বিকাম হু উই আর, বলতেছে যে তারা আসলে আমাদেরকে, আমরা কারা সেই জিনিসটা আসলে বের করতে আমাদেরকে হেল্প করে। হ্যাঁ, আমরা, দে অ্যাকচুয়ালি হেল্প আস বিকাম হু উই আর সেইজ ইয়াং, মানে এটা আমাদেরকে মানুষ হিসেবে তৈরি হতে, গড়ে হতেও হেল্প করে, সাহায্য করে। তো তারপর আরো কি বলতেছে একটু পরে, লাস্টে দিয়ে যদি এখান থেকে আসি, বাট উই আর ফেসিং আ গ্রোয়িং প্রবলেম, কিন্তু আমরা একটা বড় সমস্যা ফেস করতেছি, বড় সমস্যা, একটা খুব বড় সমস্যা দেখা দিছে। আচ্ছা, সমস্যাটা কি দেখি তো। আওয়ার অবসেশন উইথ হাইজিন, ওকে, আমাদের হচ্ছে গিয়ে হাইজিন নিয়ে অতিরিক্ত চিন্তা। আওয়ার অবসেশন উইথ হাইজিন মানে হচ্ছে আমাদের হাইজিন, বা হাইজিন শব্দের অর্থ হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। কেমন? হাইজিন শব্দের অর্থ হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। ওকে, স্বাস্থ্যবিধি, পরিষ্কার পরিচ্ছন্নতা। তো আমাদের বলতেছে যে, আর অবসেশন শব্দের অর্থ হচ্ছে অতিরিক্ত আগ্রহ, যেটা আর কি, হ্যাঁ, মানসিক আসক্তি যেটাকে বলি আমরা। তো ওইটা হচ্ছে অবসেশন। তো বলতেছে আমরা যে অতিরিক্ত, মানে হাইজিন নিয়ে যখন বেশি চিন্তা করি, অথবা আওয়ার ওভার ইউজ অফ অ্যান্টিবায়োটিক্স, হ্যাঁ, এবং আমরা যখন অ্যান্টিবায়োটিক্সটাকে বেশি পরিমাণে ব্যবহার করি, অ্যান্ড আওয়ার আনহেলদি লো ফাইবার ডায়েটস, এবং আমাদের হচ্ছে যে অস্বাস্থ্যকর লো ফাইবার যে খাবারগুলো আছে, ডায়েট গুলো আছে, হ্যাঁ, এই খাবারগুলো খাওয়ার যে অভ্যাস আছে, এই অভ্যাসটা, ওকে, দে আর ডিসরাপ্টিং দ্য ব্যাকটেরিয়াল ব্যালেন্স, তারা হচ্ছে আমাদের শরীরে ব্যাকটেরিয়ার যে স্বাভাবিক ভারসাম্যটা আছে সেটাকে কিন্তু নষ্ট করে দিচ্ছে। তাহলে কি বলতেছে যে আমাদের যে পরিষ্কার পরিচ্ছন্নতা, হাইজিন নিয়ে আমরা ওভার থিঙ্ক করি, অবসেস করি, আমাদের অ্যান্টিবায়োটিক্স গুলোকে যে আমরা একটু বেশি ব্যবহার করি, এবং আমরা যে আনহেলদি লো ফাইবার, আনহেলদি টাইপের খাবার খাই, ওকে, আমাদের ডায়েট যে হচ্ছে লো কোয়ালিটি ডায়েট, এই জিনিসগুলো কিন্তু আমাদের শরীরে ব্যাকটেরিয়ার যে স্বাভাবিক ভারসাম্যটা থাকে সেটাকে কিন্তু হচ্ছে নষ্ট করে দিচ্ছে। ঠিক আছে? সো এই লাইনটা আশা করি সবাই বুঝতে পারছে, রাইট? এখন চলেন আমরা হচ্ছে নেক্সট লাইনটাতে যাই। বাই দ্য ওয়ে, একটা হিন্দি রাখি, এই লাইনটা ইম্পর্টেন্ট। ওকে, তো এবার নেক্সট লাইনে বলতেছে এন্ড মে বি রেসপন্সিবল ফর সোরিং রেটস অফ অ্যালার্জিজ এন্ড ইমিউন প্রবলেমস সাচ অ্যাজ ইনফ্লেমেটরি বাউয়েল ডিজিজেস। তো বলতেছে এটার ফলে কি হয়, অ্যালার্জি বা ইমিউন সিস্টেম জনিত যে সমস্যাগুলো আছে সেগুলো আর কি বেড়ে যাচ্ছে, সহজ কথা হচ্ছে। আচ্ছা, এখানে সোরিং যে শব্দটা আছে, সোরিং শব্দের অর্থ হচ্ছে দ্রুত পরিমাণে বাড়ছে এরকম। তো এখানে মিন করছে আর কি যে এই জিনিসটা যে দ্রুত পরিমাণে বেড়ে যাচ্ছে, এটার পিছনে আর কি একটা, আর কি এটার পিছনে এই আমাদের হচ্ছে এই জিনিসগুলো বেশি দায়ী আর কি। হ্যাঁ, এই। আচ্ছা, আর ইমিউন প্রবলেমসটা যদি আমরা একটু ভোকাবুলারিতে দেখি, ইমিউন প্রবলেমস মানে হচ্ছে রোগ প্রতিরোধের ক্ষমতা, যে রিলেটেড প্রবলেম গুলো হয় এগুলা। আচ্ছা গাইস, আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এটা কতটা ক্রিটিক্যাল যে আমরা এই ভোকাবুলারি গুলো অবশ্যই শিখবো। বিকজ ট্রুথ, আমরা যখন এক্সাম হলে ইভেন্চুয়ালি যাব, তখন কিন্তু আমরা হচ্ছে, আমরা যখন এক্সামে ইভেন্চুয়ালি যাব, তখন আমরা কিন্তু হচ্ছে ভোকাবুলারি না বুঝলে আমরা মিনিং বুঝতে পারবো না। আর আপনারা আজকে ক্লাসে এতটুকু আমি জানি বুঝে গেছেন যে যখন একটা প্যারাগ্রাফের মিনিং ক্লিয়ারলি বোঝা যায়, তখন অ্যান্সার করা একদম ইজি হয়ে যায়। কিন্তু যখন আমরা প্যারাগ্রাফের মিনিংটা আনক্লিয়ার থাকি, তখন আমরা হচ্ছে, আমরা অনুমান করে করে অ্যান্সার দিই, এন্ড অনুমান করে অ্যান্সার দিলে কিন্তু অ্যান্সার ঠিক হওয়ার চান্স থাকে না, রিস্ক থাকে। কেমন গাইস? তো এই জন্য ভোকাবুলারি গুলো শেখাটা অ্যাবসলিউটলি ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা গাইস, ওকে, সো আমরা হোপফুলি দুইটা প্যারাগ্রাফেরই সেকেন্ড মিনিংটা বুঝতে পারছি, এটা আমাদের থাকলো। এখন চলেন হচ্ছে আমরা একটু কোশ্চেন সলভ করবো, এন্ড কোশ্চেন গুলো আমি চাই আপনারা সলভ করবেন। ওকে গাইস, নিজেদের দায়িত্বে। তো আসেন একটু আমরা যদি যাই, আমাকে তাহলে কোশ্চেন গুলো অ্যান্সার করতে হেল্প করবেন সবাই। নিউ রিসার্চ shows that microbes have numerous benefits for humans.
নতুন গবেষণায় দেখা গেছে যে ম্যাক্রোভস এর অসংখ্য বেনিফিটস আছে। এটা বেসিক্যালি যে এই জায়গাটাকে আর কি শর্ট করে বলছেন যে ম্যাক্রোভস এর আমাদের যে বললো না যে ডাইজেশনে হেল্প করে, ইমিউন সিস্টেমকে কন্ট্রোল করে, টক্সিনে শরীর থেকে বের করে দেয়, ভাইটামিন তৈরি করে, ইত্যাদি ইত্যাদি অনেক কথা বললো না। তো ওইটারই এক শর্ট করে বলছে যে এটা তো অনেক সুবিধা আছে, বেনিফিটস আছে। ভালো কথা। Amongst other things, they aid digestion, remove poisons, produce vitamins, and may even help reduce obesity. মানে গেছে যে এই লাইনটা আছে না, এই লাইনটাকে আর কি শর্ট করে বলতেছে যে অন্যান্য বেনিফিটের মধ্যে তারা ডাইজেশনে এইড করা মানে হচ্ছে হেল্প করা, পয়জন রিমুভ করে। তো যে আমাদের প্যাসেজে বলছিল হচ্ছে এলিমিনেট টক্সিনস, হ্যাঁ, এলিমিনেট টক্সিন শব্দটাকে এখানে বলছে রিমুভ পয়জনস, মানে হচ্ছে পয়জন রিমুভ করে, প্রডিউস ভাইটামিনস, এই শব্দটা এখানে সেমই বলছে, and may even help reduce obesity, এবং হচ্ছে এই যে বললো না even combat obesity, তো combat obesity মানে ওজন কমাতে হেল্প করে, reduce obesity সেম কথা ওখানে বলছে। ভালো কথা, আমরা জিনিসটা বুঝতে পারছি আশা করি। এখন দেখি তারপরে লাইনে কি বলতেছে, however there is a growing problem, হ্যাঁ, কিন্তু খুব বড়সড় একটা প্রবলেম আছে। এই কথাটা এই যে বেসিক্যালি এখানে বলছিল না সেম কথাটা, যে বাট উই আর ফেসিং আ গ্রোয়িং প্রবলেম, আমরা হচ্ছে একটা বড়সড় প্রবলেম কিন্তু ফেস করতেছি। ওকে, ভালো কথা, আমরা একটু সচেতন হয়ে গেলাম যেখানে কি বললো টললো। এবার হচ্ছে আমরা নেক্সট প্যারাগ্রাফে যাব। এখানে বলতেছে যে আওয়ার পুয়ার ড্যাশ overuse of antibiotics and excessive focus on dash are upsetting the bacterial balance. Wait, excessive focus কেমন গাইস? এক্সেসিভ ফোকাস মানে হচ্ছে অবসেশন মানে হচ্ছে অতিরিক্ত আগ্রহ বা চিন্তা। তাহলে এক্সেসিভ ফোকাস মানে হচ্ছে অবসেশনটাকে আর কি মিন করছে। আর আওয়ার পুয়ার ড্যাশ, ওকে, আমাদের হচ্ছে লো কোয়ালিটির কোন একটা কিছুর কথা বলতেছে। ওকে, নিউট্রিশন। এবার সবাই একটু আসি তো, যে ফার্স্ট অফ অল আওয়ার পুয়ার ড্যাশ আমাদের লো কোয়ালিটির কোন জিনিসটার কথা ইন্ডিকেট করতেছে দেখেন তো এখানে। ফাইবার ডায়েটস আছে লো ফাইবার ডায়েটস, এক্স্যাক্টলি আমাদের অস্বাস্থ্যকর লো ফাইবার, আনহেলদি লো ফাইবার ডায়েটটার নিয়ে একটা ইন্ডিকেশন দিছে, তাই না? কেউ যদি না বুঝেন একটু মেসেজ করেন বা একটু শেয়ার করেন, কেমন? বিকজ আমরা অফকোর্স আমরা চাই না যে আমরা না বুঝে চলে যাই। সো আওয়ার আনহেলদি লো ফাইবার ডায়েটস, ওই যে বললো না যে এখানে আমাদের প্রশ্নে কি বলছে দেখেন তো, প্রশ্নে বলতেছে যে আওয়ার পুয়ার ড্যাশ, পুয়ার মানে হচ্ছে ধরেন মানে লো কোয়ালিটির কিছু একটা আর কি। তো সেটা হচ্ছে বেসিক্যালি বলতেছে যে আমাদের এই যে লো কোয়ালিটির খাবার ডায়েট যেটা, সেটার কথা বলছে। তাহলে এই একটা অ্যান্সার আমরা পেয়ে গেলাম। এখন এটার অ্যান্সার এখান থেকে তাহলে কি হবে গাইস? নিউট্রিশন হইতে পারে স্যার। নিউট্রিশনটা এখানে সবচেয়ে ক্লোজ আর কি, হ্যাঁ, যে আমাদের লো কোয়ালিটি নিউট্রিশন খাবারের কথা বলছে যে, হ্যাঁ এক্স্যাক্টলি, আমরা যে হচ্ছে লো ফাইবার, এই যে আমরা যে অস্বাস্থ্যকর খাবার খাই বললো না, আনহেলদি খাবার খাই, তো সেটা হচ্ছে আমাদের পুয়ার নিউট্রিশন, মানে আমাদের লো কোয়ালিটি নিউট্রিশনটা পেয়ে গেলাম। আচ্ছা, ওভার ইউজ অফ অ্যান্টিবায়োটিক্স তো ওখানেও বলছে এখানেও বলছে। এন্ড এক্সেসিভ ফোকাস অন ড্যাশ, এক্সেসিভ ফোকাস মানে কি? অবসেশন, তাই না গাইস? অবসেশন মানে কি? অতিরিক্ত আগ্রহ। এক্সেসিভ ফোকাস মানে কি? অতিরিক্ত আগ্রহ। তাহলে অবসেশন কিসের প্রতি? সবাই একটু ট্রাই করে তো গাইস, অবসেশনটা কিসের প্রতি? আমাদের কোন জিনিসটার প্রতি অবসেশনটার কথা বলতেছে? উইথ হাইজিন। আমাদের আওয়ার অবসেশন উইথ হাইজিন, আমাদের হাইজিনের ব্যাপারে অবসেশনটার কথা বলতেছে, তাই না? তাহলে এটার আনসারটা কি হবে গাইস? ক্লিনলিনেস। এটার আনসারটা হবে ক্লিনলিনেস। থ্যাংক ইউ, ওয়েল ডান।